দ্রুত দেরি করা যাবে না বাচ্চারা। আমাদের ক্লাসে 1 ঘন্টা 40 মিনিট শেষ। একটানা পড়াচ্ছি আমরা জন টিচার, তাও কিন্তু বড় একটা টাইম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তাই সবাই দ্রুত এটার অ্যান্সার দাও। আমার মাটি লাগায় মোড়ে মাটি, এটার উত্তর কি হবে? আচ্ছা, কি বলে? আচ্ছা, সো দেখি আমরা হলো যদি চিন্তা করি আমাদের 45 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 45 নাম্বার প্রশ্নের দিকে একটু হলো তাকাই। 45 এর অ্যান্সার দাও সবাই। ঠিক আছে, কামরুন বলতেছে 45 এর এ, সাবরিন বলতেছে 45 এর আচ্ছা দেখা যাক। তারপর দেখতে পাচ্ছি মোটামুটি আতকিয়া বলছে 45 এর বি। আচ্ছা দেখি, আমার মাটি লাগায় মোড়ে মাটিটার অ্যান্সার হচ্ছে কি আতকিয়াটা ঠিক হয়েছে, 45 এর বি হবে। এখানে আসলে তোমার পৃথিবীর উপরিভাগ তো কিছুতেই হয়নি, তো তোমার রিলেটেডই না। সো স্পর্ধা সাহসিকতা, আতকিয়া থ্যাংক ইউ সো মাচ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এর অ্যান্সার হচ্ছে তোমার 1 ও 3। ওকে, আমার মাটি লাগায় মোড়ে মাটি, এর অ্যান্সার কি 1 ও 3। ওকে ডান, আগাই তাহলে সামনের দিকে। সফলতা নাকি ধর্মান্ধতা? আমার তো মনে হয় একটাও হবে না, তোমরা কি মনে করো? হ্যাঁ বাচ্চারা বলো তো একটু। ওকে, রিফাত কমেন্ট করছে ভাই 1 2 ও 3, জামিল কমেন্ট করছে 1 2 ও 3, হাসিব কমেন্ট করছে 1 2 ও 3। বাহ, তিনজনই একদম টানা বলে ফেলছে, এটার অ্যান্সার খ হবে। বাকিদের কি অবস্থা যদি কমেন্ট করি আমরা। আর আমাদের ইন্টারনেটের প্রবলেমটা সলভ করার একদম শতভাগ চেষ্টা চলছে, তো তোমরা কেউ একদমই কোনো চিন্তা করো না, ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না। ঠিক আছে, ডান। সো মোটামুটি এতটুকুই। দেখি আমাদের 45 এর এ বলছে ফাউজিয়া, দেন 46 এর এ বলছে ফাউজিয়া, তারপর এতে পাচ্ছি যে আমাদের সাথে বাকিরাও কিন্তু একই অ্যান্সার বলছো। তো এগিয়ে যে সামনের দিকে, এটার অ্যান্সার হবে তোমার 1 ও 2। দেখো, মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিত অমানবিকতা প্রকাশ করেছে, স্বার্থপরতাকে প্রকাশ করেছে। তারা আসলে ধর্মান্ধ না, বরঞ্চ ধর্মের অপব্যবহার করেছিল, ধর্মের অপব্যবহার করেছিল। ঠিক আছে, ধর্মের অপব্যবহার করেছিল, সেটা এটা অপশনে নাই, তাহলে 3 নাম্বারটা হবে না, অ্যান্সার হবে তোমার 1 ও 2। ঠিক আছে, 1 ও 2 ক্লিয়ার সবাই আমরা বাচ্চারা? ক্লিয়ার 100 ওকে, ভেরি গুড। আগাই তারা সামনের দিকে। আশা কবিতায় কবি কিসের অন্তরে হারিয়ে যেতে চান? নিশিত রাতের বৃত্ত সুখের আধার ঘরের কান্না হাসে, নিশিত রাতের বৃত্ত সুখের আধার ঘরে নে কান্না হাসে। দেখি অ্যান্সার হলো সবাই, সবাইকে অ্যান্সার দাও। নেট এবার ঠিক হয়েছে না? ওকে, এতক্ষণ ধরে কিন্তু কাজ চলতেছিল। ওকে ডান, ঠিক আছে, সবাই এবার 47 এর অ্যান্সার দাও। নাম্বার 47 এটার অ্যান্সার দাও সবাই। 47 অ্যান্সার দাও সবাই, দ্রুত 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 সবাই 47 এর অ্যান্সার দাও বাচ্চারা, সবাই দ্রুত 47 এর অ্যান্সার দাও। আচ্ছা, সবাই 47 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। 47 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। আচ্ছা, এই তো আশিকুল ইসলাম 47 এর ডি। দেখি প্রশ্নটা কি, আশা কবিতায় কবি কিসের অন্তরে হারিয়ে যেতে চান? দেখা যাক। এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আবিদ বলতেছে 47 এর ডি, তারপর ওয়াহিদ বলতেছে 47 এর ডি, মোসাম্মদ বলতেছে 47 এর ডি। ওকে, দেখি অ্যান্সার। অ্যান্সার অবভিয়াস ঠিক আছে, কান্না হাসি। এখানে বলা হচ্ছে যে আশা কবিতায় কবি কান্না হাসির আড়ালে আসলে হারিয়ে যেতে চান, এমন একটা কথাই কিন্তু এখানে মূলত বলা হয়েছে। এরপর দেখি, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, চরণ দ্বারাটি কি বোঝানো হয়েছে? তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো, এখানে যেহেতু নীরের পাখি জড়ায় মায়ের ডানা, মায়ের ডানা বোঝানো হচ্ছে, তার মানে এখানে কিন্তু আসলে পল্লী জননী যে কবিতাটি রয়েছে সেই কবিতাটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, ঝড়ে কাঁপে যেন নীরের মনের জায়গা, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মায়ের আতঙ্কিত অবস্থা নাকি রোগ মুক্তির লক্ষণ, এই চারটার মধ্যে কোনটা বোঝানো হয়েছে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও, দ্রুত জানাও বাচ্চারা, একটু আমাকে দ্রুত এটা কমেন্ট সেকশনে জানাও। ঝড়ায় কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, অর্থাৎ নীরের পাখি হলো গিয়ে তোমার ভয় পাচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে কি বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ তারা বাঁচতে চায় যেন মায়ের ডানাকে জড়িয়ে ধরছে। এর পরপরই দেখি রানার কবিতার কোন পংক্তিতে, অ্যাকচুয়ালি কোন পংক্তিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা বলা হয়েছে, যে শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা হয়েছে এরকম।
দেখি, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, রানার এই বোঝা টানার দিন কবে শেষ হবে, জীবনের সব রাত্রি করে কিনেছে অল্প দামে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ওকে, সবাই 49 এর অ্যান্সার দাও। নাম্বার 49 কোখানে, কোন জায়গায় শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা বলা হচ্ছে? বঞ্চনার কথা বলা হচ্ছে, বঞ্চনা। বঞ্চনা মানে তাকে আমি অবজ্ঞা করেছি। এটা অ্যান্সার হচ্ছে তোমার গ নম্বর। অবশ্যই জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, খুব সামান্য পেমেন্ট করে তার জীবনের সব রাত্রি কিনে নেওয়া হয়েছে। এরপর দেখি 50 নাম্বার, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কের তুলনা করা হয়েছে কিসের সাথে? ট্যাঙ্কের সাথে কিসের তুলনা করা হয়েছে? যুদ্ধ, দানব, বীরত্ব নাকি গণহত্যা? ওকে, সো এখান থেকে যদি হচ্ছে আমি যদি চিন্তা করি, এর অ্যান্সার কিন্তু ডিরেক্টলি হচ্ছে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সময় নষ্ট করলাম না। এটাকে বলা হচ্ছে জলপাই রঙের দানব প্রবেশ করেছে। এই যে জলপাই রঙের দানব, সে দানবের কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল। এরপর দেখি, আমি কোন আগন্তুক নেই কবিতাটিতে মাছরাঙ্গা কোন গাছে বসে আছে? তোমাদের দাগানো বইতে কিন্তু আমি এই লাইনটাও দাগিয়ে দিয়েছিলাম যে মাছরাঙ্গা কোন গাছে বসে আছে, এই জিনিসটা কিন্তু মেনশন করে দিয়েছিলাম। আমি কোন আগন্তুক নেই কবিতায় মাছরাঙ্গা কোন গাছে বসে আছে, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে কি তোমার ডুমুর যে গাছটা রয়েছে সেই ডুমুর গাছে মাছরাঙ্গা বসা, এমন একটা কন্ডিশন। ওকে, ডান। সো মোটামুটি কিন্তু আমাদের 51 পর্যন্ত হলো শেষ হলো। এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওকে, আমাদের 52 পর্যন্ত শেষ হলো, সামনের দিকে এগিয়ে যাই। চলো আমরা 53 নম্বরের প্রশ্নটা দেখো, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। অর্থাৎ এখানে কিন্তু আসলে ছোটবেলার বা হলো গিয়ে শৈশবকালের কোন প্রেক্ষাপট নিয়ে কথা বলা হচ্ছে। শৈশবকালের প্রেক্ষাপট কবিতাংশটিতে তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করে? শৈশবকালের প্রেক্ষাপট এবং সেটা নিয়ে তোমার মানে স্মৃতিচারণ করা হচ্ছে। ওকে, স্মৃতিচারণ বা স্মৃতি কাতরতার বিষয়টি এখানে প্রকাশ পেয়েছে। তার মানে যদি আমি বলি যে এখানে তোমার স্মৃতি কাতরতার বিষয়টা আসলে তোমার প্রকাশ পেয়েছে, এখানে দেখো সেই দিন এই মাঠ, কপোতাক্ষ নদ, পল্লী জননী আমার পরিচয়, কোনটার সাথে মিল যায় একটু হলে বুঝতে হবে, কিন্তু এখানে কিন্তু দুটোর একটু কনফিউশন আছে। ওকে, আমরা দেখি 53 বি বলতেছে লিজা, এটার অ্যান্সার হচ্ছে কি ইয়েস, কপোতাক্ষ নদ। আচ্ছা, অনেকে আবার পল্লী জননীও ভাবতে পারতা যে এখানে তো অসুস্থ ছেলেটাও তার ছোটবেলার কথা বলছে, কিন্তু এখানে স্মৃতিচারণটা অসুস্থ ছেলেটা ওখানে করে নাই, সে তার মায়ের সাথে তার ইচ্ছাগুলো প্রকাশ করেছিল। আর কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিকাতর হয়েছে সেই বিষয়টা এখানে দেখানো হয়। ওকে, আগাই একই উদ্দীপক ওইভাবে কোনটি প্রতিফলিত হয়েছে ওই চরণে? পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল, ওরে মুখ পড়ে কোথা গিয়েছিলে এমনি কালি সাজে, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। ভাই খুবই সিম্পল, তুমি যদি কবিতাটা আইডেন্টিফাই করতে পারো এবং ওই কবিতাটা থেকে তোমার পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে পেয়ার্ড কোশ্চেন, এটাকে ফারান ভাই বলতেছিল তোমাদেরকে, এই পেয়ার্ড কোশ্চেন সুবিধা একটাই, তোমার আগের কোশ্চেনে ঠিক মতো অ্যান্সার করতে পারলে পরেরটা ইজিলি অ্যান্সার করা যায়। ওকে, সো 54 নাম্বার যে প্রশ্নটা এখানে কি বলা হচ্ছে, পৃথিবীর এসব মানে এটা কোন চরণ হলে ভাবটা প্রতিফলিত হয়েছে? অ্যান্সার হবে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কারণ এখানে ক খ গ কোনটাই কপোতাক্ষ নদ থেকে আসে নাই, শুধুমাত্র ঘ নাম্বারটা কপোতাক্ষ নদ থেকে আসছে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। গেল। আগাই, আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করে লড়তে জানি। এখানে বুধা চরিত্রের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? আপসীনতা, সাহসিকতা নাকি দৃঢ়চেতা? আপসীনতা, সাহসিকতা নাকি দৃঢ়চেতা? বুধা গল্পের কোন চরিত্রটা, কোন বিষয়টা এখানে মূলত প্রকাশিত হয়েছে বুধা চরিত্রের? দেখো এখানে দেখো, আমরা হারবো না অর্থাৎ আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু হারবো না, নিজের দেশের মাটির একটা পয়েন্ট একটা টুকরা হলো গিয়ে আমরা ছাড়বো না। সো অবভিয়াসলি এখানে তোমার বুধা আপসীন, এটা আমরা দেখেছি, বুধা সাহসী, একা পাকিস্তানিদের বাঙ্গালের ভিতরে ঢুকে গেছে, এটা আমরা দেখেছি, এবং বুধা দৃঢ়চেতা, যে সবকিছু সে একাই হলো গিয়ে সমাধান করবে। এটা জায়গা থেকে এটা অ্যান্সার হবে কি তিনটাই। ওকে, এরপর দেখি এখন থেকে আমি যুদ্ধ ডাকবো, বুধা এই কথা বলেছে কে? কে বলেছে? এর অ্যান্সার হচ্ছে তোমার ফুলকলি। একদম ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন, এটা নিয়ে আমরা আর বেশি সময় দিলাম না। আগাই,
পীর সাহেবকে যা বলার আমিই বলবো। ভুঁইপির নাটকে খোদেজা অর্থাৎ জমিদার স্ত্রী এ ধরনের একটি উক্তি করে এবং এই উক্তিতে জমিদার স্ত্রীর কি প্রকাশ পেয়েছে বা খোদেজার কি প্রকাশ পেয়েছে? সহানুভূতি, মমত্ববোধ, অনুকম্পা নাকি ক্ষোভ? আমরা এমসিকিউ নাম্বার 57 এ রয়েছি। সেটা 57 এর অ্যানসার দেয়া। তখন অনেকগুলো বিচার বিশ্লেষণ করে পড়িয়েছি। এবার একটু দেখি তোমরা এটার অ্যানসার দাও। 57 নাম্বার, আমরা সবাই 57 নাম্বার প্রশ্নে রয়েছি। ওকে, দেখো এখানে কি বলতেছে? খোদেজা, খোদেজার এরূপ উক্তিতে কি প্রকাশ পেয়েছে? খোদেজা কি প্রকাশ করেছে? ওকে, ডান। সো এটার অ্যানসার হচ্ছে কি তোমার খোদেজার এখানে এক ধরনের ক্ষোভ প্রকাশ পেয়েছে যে তোমরা কি বলে পিটি কিছু না বললে নাই, পীর সাহেব ভালো মানুষ, তাহিনী আমি সবকিছু বলে দেবো যে তাহেরা এখানেই আছে। গেল। এবার আমি কি বকরি নাকি ঈদের গরু ছাগল? এখানে তাহেরার কোন মনোভাব আসলে তোমার প্রকাশ পেয়েছে? তাহেরার কোন বিষয়টা এখানে প্রকাশিত হয়েছে? প্রতিবাদ, স্বকীয়তা নাকি অহমিকা? মানে তাহেরা কে হচ্ছে হাসেম বিয়ে করবে নাকি সে পীর সাহেবের সঙ্গে চলে যাবে সে নিজে ডিসাইড করতেছে না। খোদেজা আর হাসেম মিলে এটা নিয়ে মারামারি করছে মৌখিক ভাবে। এই জায়গা থেকে মূলত আলোচনাটি করা হয়েছে। তো আমরা যদি এখান থেকে হলে চিন্তা করি আমরা এখানে কি দেখতে পাবো? এটা অ্যান্সার হচ্ছে তোমার 1 ও 2, অর্থাৎ তাহেরা প্রতিবাদ করছে যে আমি এদের গরু ছাগলও না, আমি বকরিও না। তাই সে প্রতিবাদ করছে নিজের নিজস্বতা। স্বকীয়তা বলতে কি বোঝায়? স্বকীয়তা বলতে আসলে তোমার নিজস্বতাকে বোঝানো হচ্ছে। আর অহমিকা বলতে বা অহংকার এই বিষয়টা এখানে আসলে আসতেছে না, তাই এটা আমরা বাদ দিয়ে চিন্তা করলাম। ওকে, ডান। এরপর দেখি 59, আবার কিন্তু আমাদের ফারহান ভাই আসার সময় হয়ে গেছে প্রায়। তো দেখি এখানে কি বলা হচ্ছে? মুক্তিযুদ্ধ শুরু হলে গায়ের ছেলেরা যুদ্ধে যোগ দেয়, তারা ভাবে দেশকে শত্রুমুক্ত করাই হলো এখন প্রধান কাজ। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো কোনটা? বুধা, আলী নাকি মিঠু? আই থিঙ্ক এটা হচ্ছে যে আমরা সবাই বুঝতে পারতেছি এটার অ্যান্সার তিনটাই হবে, কারণ বুধা, আলী, মিঠু তিনজনই কিন্তু দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল। আচ্ছা, উক্ত সাদৃশ্যের বুধা, আলী আর হচ্ছে কি তোমার মিঠু এই তিনজনের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে পাই। সেই সাদৃশ্যের আসলে তোমার ভিত্তিটা কোন জায়গায়? দুঃসাহস, প্রতিবাদী মনোভাব, স্বদেশ প্রেম নাকি অন্যায়কে প্রশ্রয় না দেওয়া? বাচ্চারা দ্রুত এটা অ্যান্সার দাও। এবং স্টুডেন্টস দেখো আজকের ক্লাসের পরেও তোমাদের যদি কারোর কোনো আর প্রশ্ন থাকে, তোমরা যদি এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপে আসো এবং আমাদের প্রশ্নগুলো জানাও, আমরা কিন্তু সেখানে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করব। সো কারোর কোনো প্রশ্ন আনঅ্যান্সার্ড অবস্থায় পরীক্ষা হওয়ার যেতে দেবো না, এই বাধা আমি তোমাদেরকে করছি। ওকে, ডান। সো দেখি উক্ত সাদৃশ্যের তোমার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে তোমার স্বদেশ প্রেম, অর্থাৎ বুধা, আলী, মিঠু সবাই কিন্তু আসলে নিজের দেশকে প্রচন্ড রকম ভালোবাসে। সে ভালোবাসার জায়গা থেকে মূলত এই আলোচ্য চুক্তিটি করা হয়েছে। ওকে স্টুডেন্টস, তো আমি আবারও 20টা পড়ায় ফেললাম। আবার ফারহান সাকিব ভাই আসছেন পরের যে 20টা রয়েছে, পরের 20টা প্রশ্ন হলো কি পড়াশোনা তোমাদেরকে পড়াতে। সো আমি এখন ডেকে নিচ্ছি আবারও ফারহান ভাইকে। ওকে, সো এখন তোমরা একটু বলো তো কমেন্টে দেখি যে কে কয়টা পেরেছো। এই যে লাস্ট যে 20টা পার্সেন্ট সলভ করলো এর মধ্যে কে কয়টা পেরেছো দেখি, কমেন্ট দেখি কয়েকজনের। আর যারা যারা বলছো যে ভাইয়া ক্লাসটা কিভাবে আবার দেখতে পারবো বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে লাইভ ক্লাসটা চলছে এই লাইভ ক্লাসটা শেয়ার দাও। তোমার পার্সোনাল প্রোফাইল থেকে হতে পারে, তোমার স্কুলের বন্ধুদের যে গ্রুপ রয়েছে, স্কুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার দিতে পারো, যাতে করে তুমি এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও আবার এই লাইভ ক্লাসটা দেখে নিতে পারো। ওকে, আর আমাদের আজকের ক্লাসের সাজেশনটা পাওয়ার জন্য কমেন্টে একটা ফর্মের লিংক পিনড অবস্থায় আছে, সেই ফর্মটা যদি ফিল আউট করো তাহলে এই ফর্মের রেসপন্সে আজকের ক্লাসে যে সাজেশনটা সেটা পেয়ে যাবা। আর তারপরেও যদি কারোর সাজেশন পেতে কোনো সমস্যা হয়, চিন্তা করার একদমই কোনো কারণ নাই। আমাদের যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটা রয়েছে, এই গ্রুপে কিন্তু আমরা আমাদের সকল সাজেশন দাগানো বই সবকিছু কে কিভাবে পাবা, আজকে রাত 10টায় সহপাঠের উপর একটা ক্লাস হবে তোমাদের ফার্স্ট সেম, সবকিছু পেয়ে যাবা। একটাই কাজ, সেটা হচ্ছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন যে গ্রুপ আছে এই গ্রুপটাতে তোমাদেরকে জয়েন করতে হবে। ক্লিয়ার? ওকে, 20টাই হয়েছে, ভেরি গুড। হুমায়রা বলেছে ওর 20টাই হয়েছে। আচ্ছা, দুর্দান্ত, আলহামদুলিল্লাহ 20টাই হয়েছে আরিয়ার, ভেরি গুড। তার মানে লাস্ট 20টা প্রশ্ন মনে হয় সহজ পড়েছে, তাই না? মারিয়া বলেছে ওরও 20টা হয়েছে। ওরে বাবা, অনেক স্টুডেন্ট পাচ্ছি যাদের লাস্ট 20টার মধ্যে 20টাই হয়েছে। সাব্বির আহমেদ বলছে ওর 18টা হয়েছে। মুহসিনা আমিন বলেছে ওর 18টা হয়েছে। ওকে, তার মানে বুঝতে পারলাম যে আমাদের লাস্ট 20টা যে প্রশ্ন, হামজার মনে হয় একটু খারাপ হয়ে গেছে। হামজা বলেছে 10টা হয়েছে মাত্র, 19টা হয়েছে ফারজানা ফারিহার, ভেরি গুড। ওকে,
তারপর হচ্ছে সাবিতের হচ্ছে 16টা হয়েছে সাবিতের। আচ্ছা 16টা হলেও কিন্তু এ প্লাস হবে, 16টা মানে কিন্তু 80%, 20-এ 16। ভেরি গুড, ঠিক আছে। চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। নিয়তি গল্পে মহারাজার বাড়ির কি দেখে তার রুচির পরিচয় মেলে দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। আমরা এখন থেকে একটু আমাদের এমসিকিউ গুলা দ্রুত আগাতে চাই, কারণ কমেন্টে অনেকেই বলছেন যে ভাইয়া ফাস্ট পড়ান, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আমাদের তো নিজেদের পড়া শুরু করতে হবে। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আজকে আমরা সময় চেয়েছিলাম বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এতক্ষণ সময় যে তোমরা আমাদের সাথে ছিলে এবং বাকি আরো ইনশাল্লাহ 1 ঘন্টা সময় যে তোমরা আমাদের সাথে থাকবে, তার জন্য আগাম তোমাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সো খুব বেশি সময় তোমাদের আমি নষ্ট করতে চাই না। আজকের ক্লাসে যদি 7টা পর্যন্ত আমরা আমাদের যে 150টা এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করে আমরা সলভ করাচ্ছি, এগুলো যদি আমরা সবগুলো সলভ করতে নাও পারি, তারপরেও কোনো সমস্যা নাই। ক্লাসের স্লাইডটা তো তোমরা পেয়েই যাবা, ক্লাসের স্লাইড থেকে তোমরা নিজেরাই পড়তে পারবা, নিজেরাই দেখতে পারবা কোনগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। আর কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে তো তোমরা পোস্ট দিয়ে জানাতেই পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, এটার উত্তর কি? 61। 61 এর উত্তর কি হবে? 61। 61 এর উত্তর কি হবে? এ বলেছে কারা কারা? রাফিয়া আনসারী বলছে 61 এ হবে, ভেরি গুড। তারপরে দেখি ওয়াকিম আহমেদ ক বলছে, শুধু ক বললে তো হবে না, 61 ক বলো, না হলে কিভাবে বুঝবো যে 61 বলছো না 62 বলছো। তারপরে হুমায়রা আয়েশা বলছে 61 এ হবে, ভেরি গুড, এ ইজ দা কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বিচিত্র বইয়ের সমাহার, এটা দেখে বোঝা যায় যে তার একটা রুচিবোধের ব্যাপার আছে, ভেরি গুড। তারপরে দেখি ৬২ নাম্বার, স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায় কি? অন্তরায় মানে কি? অন্তরায় মানে হচ্ছে বাধা। 1, জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা। 2, দুঃখ দারিদ্র সংকটপূর্ণ জীবন। 3, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা। কোনটা স্বশিক্ষা মানে নিজে অর্জিত শিক্ষা, এবং কোনটা সুন্দর শিক্ষা বা ভালো শিক্ষার মধ্যে অন্তরায় বা বাধা কোনটা? অবস্টেকল। অন্তরায় শব্দটা মানে হচ্ছে বাধা বা অবস্টেকল। কোনটা? 1 2 3 তোমরাই বলো দ্রুত, শুধু ক খ গ ঘর মতো উত্তর বলো। এখানে 1 2 3 নিজেরা বের করো, বের করে আমাকে বলো ক খ গ ঘর মধ্যে কোনটা উত্তর হবে। ক খ গ ঘর মধ্যে কোনটা উত্তর হবে বলো দেখি। আর যারা যারা ক্লাস শেয়ার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা শেয়ার করার জন্য। আর যারা যারা শেয়ার করোনি তাদেরকে বলছি ক্লাসটা শেয়ার করো, তাহলে পরবর্তীতে তোমার অন্য আরেকজন বন্ধু, আজকে তুমি ক্লাসটা করছো, তোমার একজন বন্ধু হয়তো বা মিস করে ফেলেছে, ক্লাসটা শেয়ার করলে তোমার ওই বন্ধুও জানতে পারবে, আরে আমার এই বন্ধু তো ক্লাস করে ফেলছে, আমিও আসি দেখি। অন্যদিন এমন হতে পারে যে হয়তো বা আমাদের একটা ভালো ক্লাস তুমি মিস করে ফেলছো, তোমার বন্ধু আজকে যে বন্ধুর উপকার তুমি করছো ক্লাস শেয়ার করে, সে হয়তো বা আরেকদিন শেয়ার করলে তুমি দেখতে পারো। এভাবেই কিন্তু পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা সবাই আমাদের পড়ালেখাটাকে এগিয়ে নিতে পারবো। 62 কি হবে অ্যান্সার? 62 কি হবে? 62 হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 2 3 তিনটাই কারেক্ট, অর্থাৎ কোনোটাই ভুল না। আমাদের প্রশ্ন কি নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তিনটাই এখানে সঠিক। যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, বুঝতে পেরেছি এটা? ওকে, তারপরে যদি দেখি 63 নম্বর প্রশ্ন, আজকাল চাষাবাদের ঘরে লক্ষ্মী বাধা কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন? আমাদের এটা এসেছে দুইবার, দেখো বরিশাল বোর্ডে 17 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছে। ক্ষোভ, আক্ষেপ, বিদ্বেষ নাকি অভিমান? কি প্রকাশনের অনুধাবনমূলক প্রশ্ন আমরা প্রপারলি অনুধাবন করতে পারি না দেখে আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। আমি একটু আগে তোমাদেরকে একটা গল্প বলেছিলাম না যে আমার এইচএসসি পরীক্ষায় 11টা এমসিকিউ আমি ভুল করেছিলাম। এই 11টার মধ্যে যতদূর মনে পড়ে প্রায় 7টা বা 9টা প্রশ্নই ছিল অনুধাবনমূলক প্রশ্ন। এবং আজকে আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছি, এই করো সেই করো হ্যান ত্যান, কিন্তু সত্যি কথা বলতে আমি যখন তোমাদের মতো ছিলাম, তোমাদের সমান যখন আমার বয়স ছিল, তখন আমিও অনেক নার্ভাস ছিলাম এবং আমারও পরীক্ষা আসলে খুব একটা সুবিধার হয় নাই। আল্লাহর অশেষ রহমতে পরীক্ষা এ প্লাস নিয়ে বা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাল ছাড়ার কোনো কারণ নাই। সো এটার কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আক্ষেপ কি নিয়ে কি প্রকাশ পেয়েছে? আক্ষেপ প্রকাশ পেয়েছে। দেখি কারা কারা আক্ষেপ বললো। রোদেলার উত্তর ভুল হয়েছে, বিউটিশিলের উত্তর ভুল হয়েছে। আচ্ছা, অনেকেই দেখি এখন ভুল উত্তর দিচ্ছ, মনে রেখো কিন্তু এই 20টার মধ্যে কে কয়টা পারছো মনে রেখো কিন্তু, ঠিক আছে? ওকে, তারপর দেখি 64 নম্বর প্রশ্ন, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ, সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে? অনুগ্রহ, সাধুতা, মহত্ব নাকি ত্যাগ? কোন গুণটার কথা তুলে ধরা হয়েছে? সুমহান প্রতিশোধ এর দ্বারা কি তুলে ধরা হয়েছে? কি তুলে ধরা হয়েছে এর দ্বারা?
পারবো এটা? দেখি আমি কমেন্ট দেখি কয়েকজনের। হুজিফা বলছে 63 বি, অনির্বাণ চক্রবর্তীকে আরেকজন বন্ধু রাখছে। আচ্ছা, সো যারা যারা দুঃসম্পর্কের বন্ধু তাদের জন্য তো তোমরা ক্লাসটা শেয়ার করে ফেলেছো। একটা কাজ করো তো, এসএসসি পরীক্ষায় তুমি নিশ্চয়ই ইতোমধ্যে জানো যে তোমার কোন বন্ধুটা তোমার সামনের বেঞ্চে বসবে এবং কোন বন্ধুটা তোমার পিছনের বেঞ্চে বসবে। দেখি ওদেরকে একটু মেনশন করে ডাক দাও তো। কারণ তোমার পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে এটা কিন্তু নির্ভর করছে তোমার সামনে পেছনের বন্ধুদের পরীক্ষা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এটার উপরে, তাই না? সো একটু বন্ধুদেরকে মেনশন করো যে বন্ধুটা তোমার সামনের বেঞ্চে বসবে এবং যে বন্ধুটা তোমার পেছনের বেঞ্চে বসবে। রোল অনুযায়ী হবে তোমাদের এই সিট অ্যারেঞ্জমেন্ট বা সিট প্ল্যানটা। সো তোমার আগের রোল এবং তোমার পরের রোলের বন্ধুকে মেনশন করো তো দেখি কমেন্টে। আচ্ছা, ওকে, অনেকে গ বলছে এটা, 64 সি বলছে মেহেদী। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার ইজ সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা দিয়ে সুমহান প্রতিশোধ দ্বারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহত্ব, এই মহত্বের ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। 65 নাম্বার প্রশ্ন, পহেলা বৈশাখের ঐতিহ্য কি রূপ? গৌরব মণ্ডিত, ধর্মনিরপেক্ষ, জাতীয়? আমরা এইটা পারি কিনা একটু দেখি কি হবে। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 65 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নম্বর 65, কোশ্চেন নাম্বার 65। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই তাদের সামনের এবং পেছনে বসা বন্ধুদেরকে মেনশন করছে। ভেরি গুড। সো বন্ধুরাও দেখুক যে তুমি কিন্তু চুপি চুপি পড়ালেখা করে ফেলছো। ওকে, তারপরে দেখি কারেক্ট অ্যান্সার কোনটা বলেছে। এটা 65 কারেক্ট অ্যান্সার। 65 কারেক্ট অ্যান্সার কি হবে? এ। দেখি এ কারা কারা বলেছে। সামিয়া তাবাসসুম 65 এ বলেছে। ভেরি গুড। পারভেজকে ডাকছে ওর বন্ধু। তারপর হচ্ছে 65 সি বলেছে আশা আক্তার, এটা ভুল হয়েছে। 65 এ বলেছে সামিয়া। তারপর হচ্ছে ওকে, নিশা বলে 100% কমন তোমাকে দিতে পারবে না। আজকে আমরা তোমাদেরকে সেই প্রশ্নগুলোই সলভ করেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট আমরা কিংবা অন্য কেউ, তোমার স্কুলের শিক্ষক বলো কিংবা অন্য কোনো কোচিং এর শিক্ষক বলো, কেউ তোমাকে 100% কমন আসার গ্যারান্টি বাংলা পরীক্ষার ক্ষেত্রে অ্যাটলিস্ট দিতে পারবে না। কারণ বাংলা পরীক্ষার ক্ষেত্রে বোর্ড থেকে স্পেসিফিকলি কঠিন ভাবে বলা আছে, নির্দেশনা দেওয়া আছে যে প্রশ্ন যাতে রিপিট না হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। মূল বোর্ড বইয়ের আসলে কোনো বিকল্প নাই। যারা যারা ভাবছো যে শুধুমাত্র একটা ক্লাস করলেই তোমার সব কমন চলে আসবে, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। এটা তোমাদেরকে আমি আসলে লুকোচুরিত কিছু নাই, একদম তোমাদেরকে ফ্রি এন্ড ফ্র্যাঙ্কলি বললাম। ব্যাপারটা এরকম না। তোমরা যদি এইখানে আমরা যে প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করছি এগুলো যদি পারো, ইনশাআল্লাহ পরীক্ষা প্রশ্ন এগুলোর আশপাশ দিয়েই হবে। এখান থেকে এক দুইটা আসতে পারে, এইগুলো তোমরা ভালো মতো পারবা। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। 66 নাম্বার প্রশ্ন, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? লেখক মানুষের জীবনকে দুরস্তির, পিঞ্জরাবদ্ধ পাখির নাকি দোতলা ঘরের? এটা কিন্তু সহজ প্রশ্ন, একদম 5 সেকেন্ডে পারার মতো প্রশ্ন। 5 সেকেন্ডে পারার মতো প্রশ্ন। দেখি গালিব তামান্না ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছে কিনা খুঁজছে। হ্যাঁ, কেউ যদি থাকে তোমরা জানাও যে ব্রাহ্মণবাড়িয়া তোমরা। ওকে, হ্যাঁ, এইটা কি হবে? ছেষট্টি ডি বলেছে লিখন চৌধুরী, 66 ডি বলছে সামিয়া। ওকে, 66 কারেক্ট অ্যান্সার কোনটা দেখে আর কে কে ডি বলেছে। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছে তাদের নামগুলো আমি বলি। ওকে, তারপরে ডি দোতলা ঘরের সাথে তুলনা করেছে। একদম 5 সেকেন্ডে পারার মতো একটা প্রশ্ন না, একদম সহজ একটা প্রশ্ন। পারবো ইনশাআল্লাহ। ভেরি গুড। এই কনফিডেন্সটা কিন্তু সবার পরীক্ষার হলেও থাকতে হবে। এইটা যদি একটু দেখি, কুপির উদ্বোধন, এই প্রবন্ধটাতে লেখক আমাদের অধঃপতনের মানে আমাদের যেই খারাপ অবস্থা এটার জন্য তিনি কি কারণ নির্দেশ করেছেন? 1, গণজাগরণের অভাব, 2, সাম্প্রদায়িক মনোভাব এবং 3, শ্রমজীবীদের অবহেলা। কুমিল্লা বোর্ডে 2019 সালে আসা প্রশ্ন। কুমিল্লা বোর্ডে 2019 সালে আসা প্রশ্ন এটা। ক্লিয়ার? এটা কি হবে? বসনিন বলছে ভাই এই ক্লাসটা কি পিডিএফ দিবেন কিনা? দ্য অ্যানসার ইজ ইয়েস। এই ক্লাসের পিডিএফ তোমরা পাবা। পিডিএফ কিভাবে পাবা? কমেন্টে একটা লিংক দেওয়া আছে ফর্মের। এই ফর্মটা যদি ফিল আউট করে ফেলো তাহলেই আজকে ক্লাসের যেই সাজেশনটা, এই স্লাইডটা সবকিছু তোমরা পেয়ে যাবা একের মধ্যে সব। তারপরে দেখি, আর তারপরে যদি না পাও কোনো সমস্যা নাই, আমাদের যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপটা আছে এই গ্রুপে দিয়ে দিব আমরা। এটার উত্তর দিয়েছো তোমরা? আনোয়ার বলেছে 67 ডি হবে, লিজা বলছে 67 বি হবে। আচ্ছা, সাবরিন সোনিয়া বলেছে শুধু আমার কমেন্টই ভাইয়ার চোখে পড়ে না। আচ্ছা ঠিক আছে, মাত্র চোখে পড়েছে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4।
ডি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ 1 2 3 তিনটাই কিন্তু আমাদের অধঃপতনের কারণ। আমাদের যে বর্তমান দুরবস্থার কারণ হিসেবে সবগুলোকেই কিন্তু লেখক চিহ্নিত করেছেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন লেখায় তিনটাকে তিনি চিহ্নিত করেছেন। ওকে, তারপরে দেখি মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন? মমতাদির প্রতি খুশি হলেন কেন? বেতন কম নিয়েছিল বলে? মানে বেতনের এক্সপেকটেশন কম ছিল বলে? মমতাদি কত টাকা এক্সপেক্ট করেছিল? 12 টাকা। কত টাকা তার বেতন নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা। তো মমতাদির এই যে একটা মনোভাবকে যদি দেখি এবং বি তার ব্যবহার দেখে কোনটা হবে? আচ্ছা, মোরসালিন জিজ্ঞেস হচ্ছে খিলগাঁওয়ের কেউ আছে কিনা? আমার নিজের বাসায় খিলগাঁও। আচ্ছা, শামসুন্নাহারের কমেন্টও দেখেছি। এটার উত্তর কি হবে? তার শৃঙ্খলা দেখে। সে খুবই শৃঙ্খলাবদ্ধ ছিল। এইজন্য তার শৃঙ্খলা দেখে। এ কে বলেছে দেখি? এ কে বলেছে? 68 এ জান্নাতুল আয়েশা বলছে এ ভেরি গুড। ওকে। তারপর যদি দেখি এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। অন্তত 3 বার এসেছে পরীক্ষায়। ৭১ এর দিনগুলি রচনায় লেখিকার মনে পাষাণ ভারের কারণ কি? পাষাণ ভারের কারণ কি? এ 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি থাকা, বি অন্ধ শ্বশুরের অসুস্থতা, সি জামি স্কুলে যেতে না পারা। হ্যাঁ, আমাদের মারা কিন্তু আমরা যদি স্কুলে না যাই অনেক মানে টেনশনের মধ্যে থাকে, কেন আমরা স্কুলে যাচ্ছি না, স্কুল ফাঁকি দিচ্ছি কেন, আমরা বোধহয় বকে গেছি। তো এরকম কোন ব্যাপার ছিল নাকি ডি মুক্তিযুদ্ধের কারণে অস্থিরতা শুরু হওয়া? কোনটা হবে? কোনটা কারেক্ট আনসার হবে দেখি? শিবরা রহমান বলছে ভাইয়া কখ কি বিগত বছরের প্রশ্ন থেকে কমন পড়বে কিনা? দ্য অ্যান্সার ইজ নো। কখ আসলে বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট করার সম্ভাবনা খুবই কম। কখনই এত টেনশনে কিছু নাই বাবা, কখন মুখস্থ ইভেন্ট করতে হবে না তোমাকে। তুমি তোমার যে বোর্ড বইটা আছে এটা বারবার পড়ো, তুমি এমনিই পারবা, বিলিভ মি। আর তোমাকে 11টা প্রশ্ন থেকে 7টা প্রশ্নের উত্তর করতে হবে। সো তুমি কিন্তু 4টা প্রশ্ন স্কিপ করতে পারবা। সো যেই 4টা প্রশ্নের কখ তুমি পারো না সেই 4টা প্রশ্ন তুমি দিও না দরকার হলে। কখ তুমি একটা সৃজনশীল প্রশ্ন লিখবা কি লিখবা না, যে আমি যদি আমার কথা বলি, আমি একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করব কি করব না এটা আমি ডিসাইড করতাম কখ আমি পারি কি পারি না তার উপর ভিত্তি করে। কারণ গ আর ঘ ইভেন্চুয়ালি একটা গল্প কবিতা সম্পর্কে আইডিয়া থাকলে গ আর ঘ তুমি বানিয়ে নিজের ভাষায় সুন্দর করে উপস্থাপন করে গ আর ঘতে 3 আর 4 নাম্বার করে টোটাল যে 7 নাম্বার বরাদ্দকৃত এটা তুলে আনতে পারবে। কিন্তু ক আর খ তোমার যদি পড়া না থাকে, তোমার যদি আইডিয়াই না থাকে প্রশ্নটা কি নিয়ে হলে, তাহলে তুমি পারবা না। এই কারণে আমি যেটা করতাম, আমি গ আর ঘ প্রশ্ন যাই থাকুক, আমি একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করব কি করব না এটা ডিসাইড করতাম ক আর খ এর উত্তর আমি পারবো কিনা তার উপর ভিত্তি করে। সো এটা কারেক্ট আনসার কি? মুক্তিযুদ্ধের কারণে যে অস্থিরতা শুরু হওয়া সেটাই তার পাষাণ ভারের কারণ। পেরেছি? আবির পেরেছে, রুকের উত্তরটা ভুল হয়েছে। ওকে, সমস্যা নাই, ভুল হলেও পরবর্তীগুলো ঠিক করবো। সুমনার উত্তরটা ঠিক হয়েছে, ডি। 70 নাম্বার, সাহিত্যের উপরীতি প্রবন্ধের উপন্যাস সম্পর্কে নিচের কোন মন্তব্যটি যথার্থ? বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। এ গদ্য ও নাতিদীর্ঘ। নাতিদীর্ঘ মানে কি? জীবনের খণ্ডাংশের রস নিবিড় উপস্থাপন। সি বিচিত্র চরিত্রের সমন্বয়ে গদ্যে লিখিত দীর্ঘ গল্প, দীর্ঘ মানে লম্বা লেংদি গল্প। অথবা ডি চিন্তাশ্রয়ী ও মননশীল যুক্তিনিষ্ঠ রচনা। কোনটা হবে দেখি? একটু পরেই অপশনগুলো খটমটে মনে হচ্ছে, দেখি এটা পারি কিনা। এটা হচ্ছে আমাদের 70 নম্বর প্রশ্ন। 70, হ্যাঁ 70 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 70। একজন কোরিয়ান ভাষায় ওর নাম লিখে 70। আচ্ছা, 70 সি বলেছে, ভেরি গুড। আয়েশা 70 ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে ফাতেমা খাতুন 70 সি বলেছে। আচ্ছা, অভি বলেছে 70 সি। 70 সি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। এক দুরন্ত, দুরন্ত মানে কি? খুবই দুষ্ট, দুরন্ত বালকের করুণ পরিণতির কথা সহজ সরল ভাষায় অল্প কথায় নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেছে। উপন্যাস, ছোট গল্প, নাটক নাকি প্রবন্ধ? মানে ফটিক। এটা কি? এটা কি গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প কি এটা? এটা কি হবে? 71। পারবো? কারেক্ট অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি? ভেরি গুড। বি বলেছে যারা, 71 এর বি ছোট গল্প ঠিক হয়েছে। ছোট গল্প যারা বলেছে বি। আবির আইনস্টাইন, বাবারে বাবা কি পণ্ডিত।
আবির আইনস্টাইন বলেছে 70 এর বি। আচ্ছা ঠিক আছে, ওর আইনস্টাইনের মতোই বুদ্ধি, কারণ উত্তর সঠিক দিয়েছে। আপাতত মেনে নিলাম এই প্রশ্নের খাতিরে আবির আইনস্টাইনের নামটা আমরা মেনে নিলাম। পরে যদি উত্তর ভুল করে ওর নামকরণ আর পাল্টাতে হবে। 71 এর বি বলছে সুমি আক্তার, ভেরি গুড। নয়নও বলেছে 71 এর বি। 72 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি বিখ্যাত রচনায়, আচ্ছা আগের যে উদ্দীপকটা সেই উদ্দীপকটাই উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো 1, বেশ কোনটা হতে পারে? কোনটা? 1 2 3 দেখি কারেক্ট आंसर কি? তিনটাই কারেক্ট। এখানে অপশন 1 ও কারেক্ট, 2 ও কারেক্ট, 3 ও কারেক্ট তো নাই, শুধুমাত্র ঘতে 1 2 3 তিনটাই আছে। সো ঘ ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? ঘ ইজ দা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অন্ত সরকার তোমার কমেন্ট দেখছি, অন্ত সরকারও খ বলেছে আগের প্রশ্নের মনে হয়, অন্ত সরকারটাও ঠিক আছে। 73 নম্বর প্রশ্ন, বঙ্গবাণী কবিতায় এ দেশদ্রোহীরা, বি ভাষা বিদ্বেষীরা, কারা হিংসা করে কারা? তাদের কাছ থেকে তোমার যে প্রশ্নগুলো সেগুলো সলভ করব। এটা কি আছে? অলরাইট, সো 73 এর ঘ, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ঠিক করে ফেলছি, নেট প্রবলেম। সো বঙ্গবাণী কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসা করে? কারা? অনেকে বলছে 73 এর ডি। তো চলতেছে, এন্ড কেন করতেছে? ওকে, সো আমি কমেন্ট দেখি। জয় দাস, ঠিক আছে, 73 এর ঘ বলেছে যারা যারা, এক্স্যাক্টলি 73 এর ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো তোমরা এখন আমাকে একটু, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমাকে একটু জিজ্ঞেস করে ফেলো, আমি তোমাদের কয়েকজনের প্রশ্নের একটু উত্তর দিয়ে দেই। আর হ্যাঁ, কয়েকজনের প্রশ্নের উত্তর দিয়ে দেই, দেখি যারা যারা এটা দিব মারফতে জ্ঞানহীনরা তাদের উত্তরটা সঠিক হয়েছে। আর যারা যারা এখন যাদের একটু একটু প্রশ্ন আছে একটু একটু প্রশ্ন করে ফেলো। সো আজকে আমরা আমাদের ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আমরা সবচেয়ে কমন সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো, ওই এমসিকিউ গুলো আমরা সলভ করছি। তার পাশাপাশি যদি সিকিউ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা করতে পারো। আজকে রাত 10টায় এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপেও ফার্স্ট সেম ভ্যান রাত 10টায় একটা লাইভ আছে। ওকে, সো আমরা যেটা সলভ করলাম, আমরা সলভ করে ফেললাম হচ্ছে 73 নম্বর প্রশ্ন, মারফতে জ্ঞানহীনরা। চলো এরপর একটা দেখি, সনেটের অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা নাকি অন্য কিছু? অপশন এ তে কি আছে? স্মৃতিকাতরতা, অত্যুজ্জ্বল দেশপ্রেম, এই দুটো হবেই না, এই দুটো হবেই না, এই দুটো বাদ দেই। এইটার মধ্যে কিছু একটা হতে পারে, ভাবের পরিণতি অথবা ভাবের প্রবর্তন। তার মানে ভাবে শুরু করা অথবা ভাব শেষ করা, যে কোনো একটা হবে। কোনটা হবে দেখি? আচ্ছা,
যারা যারা পেজে আমাদের সাথে জয়েন করেছো তারা একটু লাইভটা যদি শেয়ার করে ফেলো তাহলে তোমাদের যে সকল বন্ধুরা লাইভ থেকে চলে গিয়েছে তারা আবারও জয়েন করে ফেলতে পারে। কাজী ইশরাত জাহান যেমন 74 সি বলেছে, ভাইয়া সিকিউ করাবেন কিনা জিজ্ঞেস করেছে। এসএসসি 25 ফ্রি প্লাস সাজেশনস গ্রুপে আমরা সিকিউ নিয়ে বাকি কথা বলবো। আজকে কিন্তু আগেই বলছি যে আজকের সাজেশনটা হবে পুরোপুরি এমসিকিউ ভিত্তিক, কারণ সিকিউর সাজেশন আসলে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এসএসসি বলো কিংবা এইচএসসি বলো দেওয়া সম্ভব না। আমরা জাস্ট এটা বলতে পারি যে তোমার জন্য কোন গদ্যটা ইম্পর্টেন্ট, তোমার জন্য কোন পদ্যটা ইম্পর্টেন্ট, কিন্তু এই সিকিউটা পড়লেই হবে, ওই সিকিউটাই পড়লে হবে, এটা আসলে বলা সম্ভব না। কারেক্ট আনসার কোনটা? ভাবের প্রবর্তন, ভাবের প্রবর্তনা। আচ্ছা, 75 নম্বর যদি দেখি, জীবন সঙ্গীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি, কারণ 1 মানব জীবন সাফল্যে পরিপূর্ণ, 2 মানব জীবন তাৎপর্যময়, এবং 3 মানুষের অনেক দায়িত্ব আছে। কোনটা? দুইবার এসেছে ঢাকা বোর্ডের 16 সালে আর 19 সালে। দেখি এইটা আমরা পারি কিনা। এটা আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 75 নম্বর প্রশ্ন, 75, প্রশ্ন নম্বর 75। সো যারা যারা ক্লাসটা শেয়ার করে ফেলছো অনেক অনেক ধন্যবাদ, বাকিরা একটু শেয়ার করে ফেলে। যারা যারা আমাকে বলছিলা যে ভাইয়া, আচ্ছা একজন বলছে ভাইয়া আমার কমেন্ট কি জীবনেও পড়বেন না? ঠিক আছে, ওকে। সো যারা যারা বলছো ভাই আমার কমেন্ট পড়েন না কেন, ঠিক আছে, তোমাদের নাম পড়ার জন্য একটা অপশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে যারা লাইভ শেয়ার করবা তাদের নামগুলো আমি রিড আউট করতে পারবো আর কি, কারণ যারা লাইভ শেয়ার করে তাদের নামের পাশে একটা ফ্ল্যাগের সাইন আসে, সেটা দেখে আমি বলতে পারি। ক্লিয়ার? ওকে। তারপরে যদি দেখি কারেক্ট আনসার কোনটা, এটা হচ্ছে 1 আর 3 পেরেছি, এটা 1 আর 3, তার মানে 2টা বাদ যাচ্ছে, 2টা বাদ যাচ্ছে। 76 নম্বর প্রশ্ন, মানুষ কবিতার কোন চরণে মনুষ্যত্বের চরম অবমাননা, মনুষ্যত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে? এ, তিন রাত্রি পথ জুড়ে তার খুর মানিক জলে, বি, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, সি, সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে, আর ঘ বা ডি, মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা, আমাদের এখানে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো তোমাদের ফার্সিম ভাই অলরেডি নামাজ পড়তে চলে গেছে। তোমাদের ফার্সিম ভাই যখন ব্যাক করবে আমি আবার নামাজ পড়তে যাবো, তো তোমরাও কিন্তু একইভাবে রোটেশনে নামাজটা পড়ে ফেলতে হবে আর কি আজকে। 76 ঘ বলছে অনেকে, কারেক্ট অ্যান্সার ইয়াস, 76 ঘ, ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। 77 নম্বর প্রশ্ন, এশিরিয়া ধুলো আজ, এখানে এশিরিয়া কিসের প্রতীক? রহস্যময় সৌন্দর্য, শাশ্বত প্রকৃতি, ক্ষয়িষ্ণু সভ্যতা, নাকি বিচিত্র বিবর্তন? কি হবে? এইটা হচ্ছে আমাদের 77 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। ওকে, প্রশ্ন নাম্বার 77 দেখি। মাহফুজা খান বলছে 77 সি, কবিতা হালদার বলছে 76 ডি, নুসরাত শারমিন বলছে ওকে 76 ডি বলছে অনেকে। এখন আমরা 77 নম্বরে আছি, দেখি হাত তোলো তো কারা কারা লাইভ শেয়ার করেছো। হ্যাঁ ইশরাত, যেটা আমি বললাম যে আমাদের নামাজের ব্রেকটা আজকে আমরা রোস্টার বেসিসে যাচ্ছি। এখন ফার্সিম ভাইয়া গেছে নামাজে, ফার্সিম ভাইয়া যখন আসবে তখন আমি আবার নামাজে যাব। সো তোমাদেরও যার যেখানে বাসা, এখন আমাদের এখানকার সাথে তো ওয়াক্ত তো এক্স্যাক্টলি সবার মিলবে না, কারণ হচ্ছে মাগরিবের নামাজ তো 10 মিনিট এদিক ওদিক হতে পারে। তোমার বাসা যদি ঢাকায় হয় তাহলে তোমার মাগরিবের ওয়াক্ত, আর চট্টগ্রামে হলে মাগরিবের ওয়াক্ত তো সেম না। সো আমরা আলাদা করে আজকে আর কোনো ব্রেক দিচ্ছি না, তোমার যখন ওয়াক্ত হয়ে যাবে তখন তুমি নামাজ পড়ে চলে আসবা, দ্যাটস ইট। ঠিক আছে, বেশি এমসিকিউ মিস হবে না, মাত্র 5 টাকাতের জন্য খুব বেশি এমসিকিউ মিস হবে না, বড় জোর 5টা মিস হবে। লাইভটা নিজের প্রোফাইলে যদি শেয়ার দিয়ে রাখো পরবর্তীতে আবার এসে কিন্তু তুমি এখানে দেখতে পারবা। অলরাইট, সো এশিরিয়া ধুলো আজ, এখানে এশিরিয়া কিসের প্রতীক? রহস্যময় সৌন্দর্য, শাশ্বত প্রকৃতি, ক্ষয়িষ্ণু সভ্যতা, নাকি বিচিত্র বিবর্তন? এটার অ্যান্সার হচ্ছে ক্ষয়িষ্ণু সভ্যতা, ক্ষয়িষ্ণু সভ্যতা। বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। সো তারপরে যদি আমরা দেখি, শোন মা আমার লাটাই কিন্তু রাখিও যত্ন করে, ছেলের কথায় ফুটে উঠেছে কি? এটা হচ্ছে আমাদের 78 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 78। অপশন এ আদর, অপশন বি আবদার, অপশন সি দাবি, এবং অপশন ডি হচ্ছে ফরিয়াদ। সো যেটা বলছিলাম, আমাদের এখানে নামাজের ওয়াক্ত হয়েছে, তোমাদের ফার্সিম ভাইকে নামাজের ব্রেক দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে, আর এরপরে তোমাদের ফার্সিম ভাই নামাজ পড়ে আসলে আমি আবার যাব। তোমাদের যার যেখানে বাসা, যার যেখানে ওয়াক্ত হয়ে যাচ্ছে সে সেই ওয়াক্ত অনুযায়ী নামাজটা পড়ে ফেললে আজকে ক্লাসে কিন্তু খুব ভালোভাবে আমরা এগোতে পারবো। কারণ যেহেতু যেটা বললাম যে তোমার বাসা যদি রংপুরে হয় আর তোমার বাসা যদি তোমার একজনের বাসা যদি রংপুরে হয়, একজনের বাসা যদি চট্টগ্রামে হয়, দুইজনের কিন্তু মাগরিবের নামাজের ওয়াক্তের মধ্যে 12-13 মিনিটের পার্থক্য থাকবে। সো
ওই পার্থক্যটা আমরা মিনিমাইজ করার জন্য যেটা করছি, আমরা ক্লাসটা কন্টিনিউ রাখছি। তোমার যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তুমি 5 মিনিট নামাজটা পড়ে চলে আসো। নামাজে যাওয়ার আগে ক্লাসটা, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে যাও, যাতে নামাজ থেকে এসে ক্লাস খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। ভেরি গুড। এই তো তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আবদার। সে কি করেছে? ছেলের কথায় কি ফুটে উঠেছে? একটা আবদার বা একটা আহ্লাদ ফুটে উঠেছে, তার একটা শখ, তার মানে তার একটা দাবি। আমরা ছোটরা অনেক দাবি করি, চকলেট খাবার দাবি করি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আবদার। বুঝতে পেরেছি? ওকে। তারপরে ৭৯ নাম্বার, রানারের দুঃখ কে জানবে? রানারের দুঃখ কে জানবে? অনেকবার পরীক্ষা প্রশ্ন হিসেবে এসেছে, আকাশের তারা, রাত্রি, জোনাকিরা, নাকি পথে তৃণ। তৃণ মানে কি? ঘাস। ওকে, কোনটা হবে? তৃণভোজী মানে কি? ঘাস ভোজী, মানে ঘাস খায় যারা। তৃণভোজী হরিণ কথাটা কখনো শুনেছ? তার মানে ঘাস খায় যে হরিণ, তাকে বলা হচ্ছে তৃণভোজী হরিণ। ওকে, তারপরে এটার অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার দ্রুত বলো। আমাদের ফার্সিম ভাইয়া কিন্তু নামাজ পড়ে অলরেডি চলে এসেছে, আমার দ্রুত নামাজে যেতে হবে, এই জন্য 80টা থেকে তাড়াতাড়ি সলভ করো, তারপর আমি নামাজে যাব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের পেজে আবার অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। ভেরি গুড, ভেরি গুড। তোমাদের মানে দ্যাটস দ্য স্পিরিট উই শুড হ্যাভ। তারপরে কি হবে? এটা কারেক্ট অ্যান্সার ৭৯ ডি বলছে মুস্তাকিম, মারিয়া বলছে ৭৯ ডি, এ বলেছে তাসলিমা। আচ্ছা, আমার কমেন্ট কখনো দেখা হয় না, সে যদি সারা বলেছে মিথ্যা কথা, মাত্র দেখেছি। নুসরাত কবির বলছে ৭৯ ডি, কারেক্ট অ্যান্সার হচ্ছে ৭৯ ডি, পথে তৃণ। সেই জানে ভাই আমার মনে হচ্ছে রানার থেকে এবার এমসিকিউ আসবে, সিকিউ আসবে, দুইটাই আসবে। তোমাদের ফার্সিম ভাইয়া ভবিষ্যৎবাণী করেছে, জ্যোতির্বিদ ফার্সিম ভাইয়া, যে জ্যোতিষী, সরি জ্যোতির্বিদ না, জ্যোতিষী ফার্সিম ভাইয়া, যে অক্টোপাস পল, যে এইবার নাকি রানার থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। আচ্ছা ঠিক আছে, আমি মানে ভিডিওতে তো থাকবেই একদম প্রমাণ সহকারে। আজ আমরা পরীক্ষা প্রশ্নে মিলিয়ে দেখবো যে রানার থেকে সিকিউ আর এমসিকিউ আসলো কিনা। তার মানে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট রানার। ৮০ নাম্বার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝিলিক? অপরাহ্ন মানে কি? অপরাহ্ন মানে হচ্ছে দিনের শেষ ভাগ। তো এইখানে কার অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক? অনাথ কিশোরীর, বুড়োর, মোল্লাবাড়ির বিধবা, নাকি সাকিনা বিবির? কার? দেখি এটা পারে কিনা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আচ্ছা, ভেরি গুড। ৮০ নাম্বার। আর এইটার সঠিক উত্তর দেখানোর পরপরই তোমরা আমাকে বলে ফেলবা লাস্ট 20টা, অর্থাৎ ৬০ থেকে ৮০ নাম্বার যে এমসিকিউ আমি সলভ করলাম, এই 20 কে কত পেয়েছো? এই 20 কে কত পেয়েছো বলো দেখি। কারেক্ট অ্যান্সার কোনটা? এখানে এ বি সি ডি। ৮০ নাম্বার। তোমাদের ফার্সিম ভাইয়া তৈরি, এখনই ফার্সিম চলে আসবে প্রশ্ন সলভ করতে, পরবর্তী 20টা। সো দেখে নেই কারেক্ট অ্যান্সার কোনটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুড়োর। আচ্ছা, এখন এখন তোমরা আমাকে বলো তো, এই যে ৬০ থেকে ৮০, এই 20টার মধ্যে কে কতটা পেরেছো বলো তো। এরপর আমি তোমাদের ফার্সিম ভাইকে ডেকে নিব। এই 20টার মধ্যে কে কতটা পেরেছো বলো। আর যারা নামাজে যেতে চাও তারা নামাজে যাও, যাওয়ার আগে এই লাইভ ক্লাসটা শেয়ার করো, যাতে নামাজ থেকে ফিরে এসে লাইভ ক্লাসটা খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। তুমি যদি তোমার প্রোফাইলে শেয়ার করে যাও, তাহলে সেই প্রোফাইল থেকে আবার দেখে নিবা, তাহলে তো আর কখন মিস হবে না, তাই না? ওকে, ৮০ থেকে কতটা পেয়েছো, মানে লাস্ট 20টা থেকে কতটা পেরেছো তোমাদের ফার্সিম ভাইকে বলো। আমি আবার ডেকে নিচ্ছি তোমাদের ফার্সিম ভাইকে পরবর্তী 20টা এমসিকিউ সলভ করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। আজকে আমাদের লাইভ থেকে অ্যাটেন্ডেন্স কিন্তু শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টা কি? সেটা হচ্ছে লাইভটা তো সামহাউ একটু কেটে গিয়েছিল, তারপর কিন্তু তোমরা প্রায় 1100-এর উপরে স্টুডেন্ট আবারও জয়েন করে ফেলেছো। ঠিক একইভাবে কোনো পরীক্ষা খারাপ হোক বা একটু মন মতো না হোক, যদি এ ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হয়, সেই জিনিসটাকে এক সাইডে রেখে পরবর্তী পরীক্ষার জন্য পূর্ণ উদ্যমে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আজকে লেসনটা আমরা পেলাম, লেসনটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবো। ওকে স্টুডেন্টস, চলে আসি নাম্বার 81। সো এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আসছে এটা আমার পরিচয় যে কবিতাটি রয়েছে সেখান থেকে। আমার পরিচয় কবিতায় কবি আমাদের লোক সাহিত্যের ঐতিহ্য উল্লেখ করেছেন কমলার দিঘি, মহুয়ার পালা, নাকি চর্যাপদ। লোক সাহিত্য বলতে কিন্তু আসলে আমাদের নিজস্ব যে সাহিত্যগুলো রয়েছে, এরা গ্রাম বাংলা থেকে বেসিক্যালি উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে। সো আমি যদি হচ্ছে কি একটু চিন্তা করি, 81 নাম্বার যে কোশ্চেনটা, কমলার দিঘি, মহুয়ার পালা, চর্যাপদ, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই তিনটাই সঠিক অ্যান্সার কিনা। দ্য অ্যান্সার ইজ না। চর্যাপদ কিন্তু আমাদের লোক সাহিত্যের মধ্যে কোনো পড়ে না। কমলার দিঘি আর মহুয়ার পালা শুধুমাত্র এই দুটো হলো পড়তেছে। তাই এমন একটা জায়গা থেকে আমরা এখানে বুঝতে পারবো 81-র অ্যান্সার হচ্ছে কি এ।
এরপর দেখি বুকে চাপা মৃতের আগুন বলতে কি বোঝানো হচ্ছে? প্রতিহিংসার আগুন, প্রতিবাদের আকাঙ্ক্ষা, প্রতিশোধের স্পৃহা, নাকি প্রতিবাদের স্ফুলিঙ্গ? প্রতিবাদের স্ফুলিঙ্গ আমাদের এই বিষয়টা বুঝতে হবে। বুকে চাপা মৃতের আগুন অর্থাৎ আমার বুকে চাপা একটি আগুন রয়েছে প্রতিবাদ করতে। সো এখান থেকে এটার যে অ্যান্সারটা সবাই একটু দ্রুত অ্যান্সার দিই। 82 নাম্বার অ্যান্সার, 82 সবাই 82 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে ফেলি। আর সবাই কিন্তু দ্রুত লাইভটা শেয়ার করে ফেলবো। মেয়ে বলতেছো 82 হচ্ছে গিয়ে সি। তারপর দেখতে পাচ্ছি এখান থেকে আমি আরো দেখতে পাচ্ছি যেরকম তাবাস্তুম বলতেছো 82 সি। তারপর দেখতে পাচ্ছি রকি বলতেছো লোকে 82 সি। তন্নি বলতেছো 82 সি। অ্যান্সার হবে 82 সি। অর্থাৎ আমি নিব প্রতিশোধের স্পৃহা। আমরা কি নিব? আমরা নিব হচ্ছে প্রতিশোধের স্পৃহা। গেল। এরপর দেখি বাঙালি হয়েও চুমকি বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলেন। বাংলার সাথে কখনো হিন্দি মেশায়, কখনো ইংরেজি। ধর্মীয় অনুরাগ নয়, নিছক মন করা আধুনিকতার আভিজাত্য ধারণা থেকে সে কাজ করে। যে অনেকে আসে না বাংলিশ কথা বলে, এরকম বাংলিশ যে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাটলিস্ট একাধিক ওয়ার্ডস বলবে যেগুলো ইংলিশে মিশ্রিত। এইমাত্র আমি যেভাবে বললাম ঠিক এরকম যখন হচ্ছে কেউ কথা বলে সেটাকে আমরা বলি বাংলা ভাষার অবমাননা করা বা বাংলা ভাষাকে অপদস্থ করছি এরকম। এখানে বলা হলো কবিতা উদ্দীপকের চুমকির সাথে বঙ্গবাণী কবিতার কাদের সাদৃশ্য আসলে পাওয়া যায়? মারফত ভেদে জ্ঞানহীনদের, দেশি ভাষার অতৃপ্তদের, হিন্দুর অক্ষর হিংসাকারীদের, নাকি আরবি ফার্সি ভাষার প্রতি অনুগতদের? অ্যান্সার হচ্ছে তোমার দেশি ভাষা অতৃপ্তদের, অর্থাৎ যারা দেশি ভাষা নিয়ে হলো গিয়ে অতৃপ্ত, দেশি ভাষা নিয়ে যারা হলো গিয়ে মনে সুখ পায় না, আনন্দ পায় না, তাদের কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখি চুমকির মতো যারা তাদের প্রতি বঙ্গবাণী কবিতায় বঙ্গবাণী কবিতায় প্রকাশিত হয়েছে মারফত জ্ঞানদান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া, দেশ ত্যাগের আহ্বান। যারা হচ্ছে কি চুমকির মতো হলো গিয়ে মন মানসিকতা পোষণ করে তাদের ক্ষেত্রে কি হবে এই বিষয়ে বেসিক্যালি এখানে আলোচনা করা হচ্ছে। সবাইকে আমরা বুঝতে পারছি? একটু কাইন্ডলি দ্রুত জানাও তো কমেন্ট সেকশনে আমাদেরকে, একটু দ্রুত জানাই, আমরা একটু দ্রুত জানাই। ওকে, চুমকির মতো যারা তাদের প্রতি বঙ্গবাণী কবিতায় কি প্রকাশিত হয়েছে? চুমকির মতো যারা তাদের প্রতি বঙ্গবাণী কবিতায় কি প্রকাশিত হয়েছে আমাকে একটু বলো, দ্রুত বলো সবাই। বঙ্গবাণী কবিতায় কি প্রকাশিত হয়েছে? অ্যান্সার হবে কি তোমার 2 ও 3, অর্থাৎ তাদের প্রতি ক্ষুব্ধ মানে রাগান্বিত একটা ভাব প্রকাশ করা হয়েছে এবং তোমার দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে যে তুমি বাংলা ভাষাকে ভালোবাসো না, তুমি দেশ থেকে বেরিয়ে যাও, দেশ থেকে তুমি চলে যাও, কোনো তোমার দরকার নেই। এরপর দেখি আমি পালাবো না, লড়াই করব উক্তির দ্বারা কি প্রকাশ পায়? অবাধ্যতা, আপসহীনতা, নাকি সাহসিকতা? আমরা একটু মানে গ্রামাটিক্যালি দেখি যে অবাধ্য তো হচ্ছে না, এখানে এখানে তোমার লড়াই করার কথা বলতেছে, অর্থাৎ এই জায়গায় দিয়ে আমার আপসহীনতা বোঝাচ্ছে। পালাবো না অর্থাৎ আমি সাহসী একজন ব্যক্তি সেটা বোঝাচ্ছে। তার মানে 85 নাম্বার অ্যান্সার হবে 2 ও 3, কারণ অবাধ্যতা এখানে কোনোভাবেই আসে না। ক্লিয়ার আমরা সবাই 85 যে বিষয়টা? 85 বিষয়টা কে আমরা সবাই ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? 85 নাম্বার যে বিষয়টা রয়েছে 85 নাম্বার এমসিকিউটা। ওকে, আচ্ছা ডান। আমরা আই থিংক 85 নাম্বার এমসিকিউটা মোটামুটি সবাই বুঝতে পারলাম। সো 85 নাম্বার এমসিকিউর পরে যদি আমরা দেখি বুধা চলে আসলো। বুধার কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ, রাজপুত্র কোটালপুত্র, পঙ্খিরাজ ঘোড়া। বুধার কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ, রাজপুত্র কোটালপুত্র, পঙ্খিরাজের ঘোড়া। ওকে, এমসিকিউ নাম্বার 86। আপসহীন মানে কোনো কিছুতে হচ্ছে গিয়ে আমি মানে আমায় কোনো কিছুতে দমানো যাবে না, কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাকে দমিয়ে রাখা যাবে না, এমন কোনো কিছুই হচ্ছে আপসহীনতা। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। বুধার কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ, রাজপুত্র কোটালপুত্র, নাকি পঙ্খিরাজের ঘোড়া। ডিরেক্ট প্রশ্ন 86 এ আছি আমরা সবাই 86 নাম্বার যে পোস্টে রয়েছে 86 নাম্বার পোস্টে হলো গিয়ে আমরা আছি। 86 এর হচ্ছে কি বি বলতেছো? ইয়েস, ঠিক আছে। এখানে তোমার 1 এবং 3 হবে। রাজপুত্র কোটালপুত্র আমাদের বুধার কল্পনায় ভাসে না।
এরপর দেখি শেষকালে আমাদের যে বহিপীর নাটকের যে তোমার ভণ্ডপীর ছিল, সে ভণ্ডপীর কেন সাকসেসফুল হতে পারে না বা কেন জয়ী হতে পারে না, এটা রিজনটা কি? হাতেম আলীর উচ্চ নৈতিকতার কারণে, জমিদার গিন্নির সাহায্য না পাওয়া, হাশেম আলীর চরম বিরোধিতায়, সঠিক কৌশল গ্রহণ না করায়। অর্থাৎ আমরা যদি হচ্ছে দেখি বহিপীর কেন হলো কে তোমার জিততে পারে না, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই মানে যদি চিন্তা করি খুবই হলো গিয়ে সিম্পল, যদি হলো গিয়ে চিন্তা করি আমাদের হাতেম আলীর যে উচ্চ নৈতিকতা ছিল, সেই নৈতিকতার কারণে বেসিক্যালি আমরা এখানে হলো বহিপীরকে জিততে দেখি না। আমাদের কিন্তু কিউএন এর যে টাইমটা যদিও শুরু হয়ে গেছে, আমরা তো অলরেডি 87টা এমসিকিউ সলভ করে ফেলছি, আর 13টা এমসিকিউ সলভ করি, আমরা 100টা এমসিকিউ সলভ করে তোমাদের কিন্তু যে কিউএন সেশনটা রয়েছে সেই কিউএন সেশনটা আমরা দ্রুত শুরু করতে ফেলবো। আচ্ছা, বহিপীর নাটকে মূলত কোন ঋতুর হচ্ছে কি উল্লেখ রয়েছে? বহিপীর নাটকে আমার কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে সেটা নিয়ে এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে। দেখি এটার অ্যান্সার হবে কি আমার হেমন্ত। হেমন্ত কালের কথা কিন্তু এখানে বলা হয়েছে। বুঝছি আমরা সবাই? ওকে, আচ্ছা, ডান। এরপর দেখি বহিপীর নাটকে কোন ঋতুর উল্লেখ আছে, অ্যান্সার হচ্ছে কি তোমার হেমন্ত। গেল। বাড়ির নাম চেয়ারম্যান বাড়ি, মজিদ মিয়ার বাপ দাদা চেয়ারম্যান ছিলেন, এখন নিজেও চেয়ারম্যান, কিন্তু এই বছর ভোটের হাওয়া প্রতিকূল, প্রতিপক্ষ শক্তির জোয়ার বেশি, তাই মজিদ মিয়ার চোখে ঘুম নেই। উদ্দীপকের মজিদ মিয়া নাটকের সাথে কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? এটা হচ্ছে বহিপীর, হাতেম আলী, হকিকুল্লাহ নাকি হাশেম আলী? অর্থাৎ আমাদের মজিদ মিয়া চেয়ারম্যান, বাট এই ব্যাপারে হচ্ছে গিয়ে তোমার যেই মজিদ মিয়া চেয়ারম্যান হিসেবে নির্বাচিত নাও হতে পারেন, এই ধরনের সিচুয়েশন এখানে অ্যারাইজ হয়েছে। সো এরকম একটা জায়গা থেকে এটা অ্যান্সার হচ্ছে তোমার হাতেম আলী, যে যেরকম হাতেম আলীও তার জমিদারি হারাইতে বসছে, মজিদ মিয়াও তার চেয়ারম্যানশিপ হারাইতে বসছে, এটা এখানে মূলত বলা হচ্ছে। আচ্ছা, বাড়ির নাম চেয়ারম্যান বাড়ি, মজিদ মিয়ার বাপ দাদা চেয়ারম্যান ছিল, একই প্রশ্ন। এখন হচ্ছে কি উক্ত চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য অর্থই মানুষের কাছে বড় বিষয়, পদ মর্যাদা আর মোহ আবদ্ধ, পদ ও সামাজিক মর্যাদার মোহে আবদ্ধ, শিক্ষা দীক্ষা থাকলে কাজের অভাব হয় না, যে কোনো উপায় প্রতিপক্ষকে ঘায়েল করা চাই। ওকে, সবাই দেখি তো আমরা দ্রুত একটু অ্যান্সার দিন। 90 নম্বর প্রশ্নটা আমাদের কিন্তু এখন কিউএনএ সেশনের দিকেও যেতে হবে। লাস্টের দিকে কিন্তু আমরা একটা কিউএনএ সেশনও কন্ডাক্ট করব, বুঝতে পারছি? আমরা কিন্তু সবাই একটা কিউএনএ সেশন কন্ডাক্ট করব লাস্টের দিকে। আর কোনো সমস্যা নাই, তোমরা যদি মানে তাও কোনো প্রশ্ন করতে না পারো, আমাদের এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন যে গ্রুপটা রয়েছে, ওই গ্রুপে একটা ডাউট থ্রেড পোস্ট করে দেওয়া হবে, ওইটা ফিচার্ড অপশনে থাকবে। তোমরা গ্রুপে ঢুকে ওই ডাউট থ্রেডে যে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা, ওই কমেন্টে রিপ্লাই হচ্ছে আমি আর তোমাদের ফারাজ সাকিব ভাই দিয়ে দিব। সো একদমই নো ওয়ারিজ, ডু ফুর্তি। ঠিক আছে, সো দেখি অ্যান্সার হচ্ছে পদ ও সামাজিক মর্যাদার মোহে আবদ্ধ। সবাই হলো একটা পদ চায়, ক্ষমতা চায়, টাকা চায়, সামাজিক মর্যাদা চায়, এটা এখানে মূলত বলা হচ্ছে। সো বেসিক্যালি এতক্ষণ এই বিষয়টা নিয়ে ফারহান ভাই অনেকবারই বলেছে, বাংলার প্রথম পদের সাজেশন থেকে যে শতভাগ দাড়ি কমা সেমিকলন টু দা পয়েন্টে কমন পড়বে, এই নিশ্চয়তা যারা দেয় তারা আসলে বোকামি করে। এটা অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব না, কারণ প্রত্যেক বছরই তোমার নতুনত্ব থাকতে হয়। কিন্তু তোমরা যদি বিগত বছর টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করো, মূল বই ভালো করে বারবার বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি প্রশ্নের প্যাটার্নের সম্পর্কে অ্যালাইন্ড থাকবা, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আজকের ক্লাস সাজেশন পিডিএফ পেতে কমেন্টে দেওয়া যে গুগল ফর্মটা রয়েছে, সেই গুগল ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা কমেন্টে দেওয়া ফর্মটা ফিল আপ করছো আমাকে একটু বলো তো, কারা কারা হচ্ছে তোমরা কমেন্টে দেওয়া ফর্মটা ফিল আপ করছিলে? আমি একটা কাজ করি, আমি তোমাদের জন্য আবারও এখন এই যে তোমরাও লাইভ করতেছো আমার সাথে হলো গিয়ে, আমিও তোমাদের ক্লাস নিচ্ছি এই মুহূর্তে, আমি কিন্তু আবারও তোমাদের এই যে ইয়াটা রয়েছে, ফর্মটা রয়েছে, ফর্মটা কিন্তু আমি আবারও কমেন্টে দিয়ে দিচ্ছি। যারা যারা এখনো হলো গিয়ে কমেন্টে মানে এই জিনিসটা ফিল আপ করো নাই, তারা দ্রুত ফিল আপ করে ফেলো। আমি কিন্তু ফর্মটা আবারও হচ্ছে কমেন্টে দিয়ে দিলাম, সেটা খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু সাজেশন পিডিএফটা তোমরা পাবা না। আমি এই মাত্র আবারও ফর্মটা দিয়েছি, ফর্মটা পিন করাও আছে, সো সবাই কিন্তু আমার কমেন্ট সেকশন থেকে নিতে পারবা। ডান। এরপর আসি, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? স্বচ্ছ আকাশে সৌন্দর্যে, বিপুল নির্বাক প্রকৃতিতে, সর্বস্বীয় পাঙ্গুলির বর্ষে, প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে। অ্যান্সার বলো, অ্যান্সার করো সবাই, দ্রুত একটা অ্যান্সার বলো।
আচ্ছা, পারভিন আক্তার বলতেছে হচ্ছে তোমার গ্রুপে অ্যাড হবে কিভাবে? পারভিন আক্তার গ্রুপে অ্যাড হওয়া হচ্ছে খুবই সহজ। তোমাকে হচ্ছে কমেন্টে গ্রুপের লিংকটা হলো দিয়ে দিয়েছি। সেই গ্রুপের লিংকটা তুমি প্রেস করলে গ্রুপে চলে যেতে পারবা এবং সেখানেই মানে গেলে তুমি জয়েন রিকোয়েস্ট দিলে আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করে দেওয়া হবে। একদমই চিন্তা করার দরকার নাই। আচ্ছা, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? অ্যান্সার বলো। 91 হচ্ছে বি বলতেছো। বিপুল ও নির্বাক প্রকৃতিতে, কারণ শুভার কাছে ওর প্রকৃতিটাই আসল। শুভার কাছে ওর প্রকৃতিটাই হচ্ছে কি মূল বিষয়বস্তু, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, এবার দেখি সেটা অ্যান্সার চলে আসছে। বই পড়ার প্রবন্ধের আলোকে ডেমোক্রেসির গুরুরা কি করতে চেয়েছিলেন? সকলকে সমান করতে চেয়েছিলেন। আচ্ছা, গেল। এবার দেখি 93 নাম্বার যে প্রশ্নটা, অভাগী কাঙ্গালির বাবাকে ডেকে আনতে বলার কারণ ছেলের মঙ্গল কামনা করা, প্রতিভক্তি নাকি স্বর্গে যাওয়ার ইচ্ছা? অভাগীর মধ্যে এই ধরনের কিন্তু একটা তোমার ইচ্ছা ছিল যে সে হলো স্বর্গে যাবে এবং ধারণা করতো স্বামীর পায়ের ধুলো পেলে স্বর্গে যাওয়ার পথটা অনেক বেশি ইজিয়ার হবে। তাই এমন একটা জায়গা থেকে তোমার ছেলের মঙ্গল কামনাটা এখানে ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে প্রতিভক্তি আর স্বর্গে যাবার ইচ্ছা। সবাই বুঝতে পারছি আমার 93 নাম্বারটা? 93 নাম্বারটা হোপফুলি আমরা ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিষ্ঠুর ও জঘন্যতম আচরণ করেছে কারা? যারা হচ্ছে কি তায়েফের বিধর্মীরা ছিল, সে তায়েফের বিধর্মীরা, কারণ তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে তাকে আঘাত করা হয়েছে, তাকে নানান ভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে মূলত এখানে আলোকপাত করা হচ্ছে। এবার দেখি নিম গাছ গল্পের নিম গাছটির রূপ বুঝাতে কাকে দেখানো হয়েছে? প্রতিবাদী নারী, কর্মজীবী নারী, নির্যাতিত নারী, সর্বংসহা নারী। এখানে অ্যান্সার সর্বংসহা। সর্বংসহা মানে কি? সব কিছু সহ্য করেছে, ঠিক আছে। আর নিম গাছও কিন্তু একইভাবে সবকিছু সহ্য করেছে। কিভাবে সবকিছু সহ্য করেছে? কারণ নিম গাছে চারপাশে অপরিষ্কার করা হয়, ময়লা করা হয়, তাও কিন্তু নিম গাছ কিছু বলে না, সে তার মতো সেবা দিয়ে যায়, এমন একটা অবস্থা। আচ্ছা, এবার দেখি শিক্ষা মনোহিত প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য আমার কয়টি উপায় আসলে অবলম্বন করতে হবে? মুক্তির জন্য আমার কয়টা উপাদান অবলম্বন করতে হবে, এরকম হলো গিয়ে একটা অবস্থা। অনেকেই বলছো যে লিংক কোথায়, যদিও কমেন্টে দেওয়া আছে, ফারহান ভাই রুমেই আছে। ফারহান ভাই তোমাদের কমেন্ট সেকশনে আবারও এই সম্পূর্ণ যে লিংক গুলো রয়েছে লিংক গুলো দিয়ে দিচ্ছেন, তোমরা একটু অপেক্ষা করো, ফারহান ভাই এখনই দিয়ে দিবেন। ঠিক আছে, শিক্ষা ও মনসদের প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? সরাসরি বইয়ের মধ্যে রয়েছে 2টি উপায়, এটা নিয়ে কিন্তু আলাদা করে আর কিছু মানে বোঝার বা পড়ার নাই। আচ্ছা, আমরা 3টা কোশ্চেন সলভ করে কিন্তু তোমাদের কিউএনএ সেশনের দিকে চলে যাব। প্রবাস বন্ধু রচনায় ফুটে উঠেছে আফগানিস্তানের ভূমি ও পরিবেশ, বিচিত্র খাদ্য, মানুষ ও তাদের সহজ সরল জীবনযাপন। আফগানিদের বা যারা আফগান মানুষ রয়েছে তাদের যে বৈশিষ্ট্য সেটা এখানে মূলত জিজ্ঞাসা করা হচ্ছে। এটার অ্যান্সার হবে 3টাই, অর্থাৎ আফগানিস্তানের ভূমি ও পরিবেশ সম্বন্ধে জানতে পেরেছি, যেরকম লেখক যখন খেতে বসছিল অত খাবারের আয়োজন দেখে সে পাগল হয়ে গেছিল, তো বিচিত্র খাবারের বিষয়টা আমি জানতে পেরেছি, এবং আফগান মানুষরা যে খুবই সহজ সরল জীবন যাপন করে সেই ব্যাপারে আমরা জানতে পেরেছি। মমতাদির মুখে কিসের ছায়া দেখা যায়? শ্রান্তির ছায়া, মমতার ছায়া, গাঢ় শ্রান্তির ছায়া, চঞ্চলতার ছায়া। হ্যাঁ দেখো, দাগানো বইতে এই জিনিসটাও দাগাই দিছিলাম। আর এটাই কিন্তু তোমাদেরকে ডিটারমাইন করে যে বইয়ের লাইন থেকে ডিরেক্ট প্রশ্ন আসে, কিন্তু তোমরা সেটা অনেক সময় অ্যান্সার করতে পারো না তথ্য না থাকার কারণে। তো মমতাদির মুখে কিসের ছায়া দেখা যায়? অ্যান্সার হচ্ছে গাঢ় শ্রান্তির ছায়া। তোমরা তো শ্রান্তি দেখে ক নাম্বারটা দিয়ে দিবা, কিন্তু এখানে তার আগে একটা বিশেষণ যুক্ত করা হয়েছে যে গাঢ় শ্রান্তির ছায়া, ঠিক আছে, গেল। এরপর দেখি 71 দিনগুলো রচনায় শরীফের কুলখানি ছিল কত তারিখে? যখন আজকে ফারহান ভাই 71 দিনগুলো একটা এমসিকিউ পড়াচ্ছিলেন, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের উচিত হবে এই রচনার যাবতীয় তারিখ মনে রাখা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। দেখো অলরেডি একটা কোশ্চেন চলে আসছে, সো এই তারিখগুলো আমাদের বেশ ভালো করে মনে রাখতে হবে, কারণ তারিখ থেকে প্রশ্ন করা খুবই সহজ। সো এটার অ্যান্সার হবে তোমার 1971 সালের 16 ডিসেম্বর। মনে রাখা সহজ, আমাদের বিজয় দিবসের দিনই শরীফের কুলখানি বা মৃত্যুর পরে যে অনুষ্ঠান করা সেটা করা হয়েছিল। লাস্ট যে কোশ্চেন আজকে,
মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। সাহিত্যের রূপরীতি, এই টপিকটা কিন্তু তোমাদের মানে এসএসসি পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, আমি এটা লিখিয়ে দিলাম, লেস ইম্পর্টেন্ট, বাট এমসিকিউতে এখান থেকে একটা দুটো প্রশ্ন আসতে পারে, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। প্রবন্ধের লেখক কোন বিষয়ের কথা বলেছেন, অ্যান্সার দাও আমরা সবাই। ওকে, সো আমি যদি দেখি আমরা 100 নাম্বার কোশ্চেন রয়েছে, কিন্তু দেখো এক বর্ষে আমরা 100টা কোশ্চেন সলভ করেছি। অ্যান্সার হচ্ছে কি মহাকাব্য। মহাকাব্যে আমরা যদি হলো দেখি মহাভারত, সেখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে, গল্প জিনিসটা কবিতা আকারে বলা হয়েছে। এটাই হচ্ছে কি তোমার মহাকাব্যের বৈশিষ্ট্য, যে মূল লক্ষ্য গল্প বলা, সেটা গদ্য ভাষায় লেখে না, বরঞ্চ পদ্য ভাষায় লেখে, এটা এখানে মূলত বলা হচ্ছে। ফারহান ভাই, আমরা 100টা কোশ্চেন সলভ করে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ওয়েল রান। সো আমরা আজকে যদি আমরা টার্গেট করেছিলাম 150টা এমসিকিউ তোমাদের সলভ করব, বাট আমাদের আরো একটা কথা ছিল, সেটা হচ্ছে তোমাদের কিউএনএ নেওয়ার কথা ছিল। অর্থাৎ আমাদের 3 ঘন্টা ক্লাসের শেষ যে আধা ঘন্টা, সেই শেষ আধা ঘন্টা কিন্তু আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করবো। সো ফার্স্ট সিম এখন থাকবে, ফার্স্ট সিমকে আপাতত সরে যেতে দিচ্ছি না আমরা, কারণ হচ্ছে এখন তোমরা এই যে এতক্ষণ যা পড়ালাম এর বাইরেও তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো একটু করে ফেলো, কারণ হয়তোবা তোমার আর একটা দিন সময় আছে এবং তোমার মনে কোনো একটা প্রশ্ন আটকে আছে, এই প্রশ্নটা হয়তোবা এসএসসি পরীক্ষায় আসবে না। এমনও হতে পারে যে তোমার মনে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা হয়তো এসএসসি পরীক্ষায় আসবে না, স্টিল তোমার কনফিডেন্সটা এটার জন্য একটু লো হয়ে আছে যে আমি তো এই প্রশ্নের উত্তর পারি না। সো এই ধরনের তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা একটু বলে ফেলো। আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেটার কথা আমি বলেছিলাম, গ্রুপটার নাম হচ্ছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন। আমি একটু ক্যামেরার সামনে নিয়ে যদি দেখাই, জানি না কতটুকু দেখা যাচ্ছে ভাই, আমাদের স্লাইডেই কিন্তু গ্রুপের স্ক্রিনশট আছে। সো এখানে তোমাদের জাবির ভাই একটা পোস্ট করেছে, পোস্টটা হচ্ছে এসএসসি 25 বাংলা প্রথম পত্র এক্সাম কিউএনএ থ্রেড, যে কোনো প্রশ্ন করো এই বিষয় নিয়ে এই পোস্টের কমেন্ট সেকশনে। অর্থাৎ আজকের ক্লাসের বাকি যে 20 মিনিট সময় আছে, আমরা তো এই প্রশ্নগুলোর উত্তর দিবই, যেগুলো তোমরা এখন কমেন্টে বলবা। এর বাইরেও তোমাদের যত যাবতীয় যা প্রশ্ন আছে বাংলা প্রথম পত্র নিয়ে, সেগুলো তোমরা এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপের এই যে থ্রেডটা বা এই যে পোস্টটা, যে পোস্টটা তোমাদের জাবির মিসবা ভাইয়া দিয়েছে, পোস্টে লেখা আছে এসএসসি 25 বাংলা প্রথম পত্র এক্সাম কিউএনএ থ্রেড, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের প্রশ্ন থাকলে। অর্থাৎ আজকের ক্লাসের 20 মিনিটে নিশ্চয়ই তোমাদের এত হাজার হাজার স্টুডেন্টের লক্ষাধিক প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। তো যে প্রশ্নগুলো আজকে এখন তোমরা সলভ করিয়ে নিতে পারছো না আমাদের থেকে, সেগুলো তোমরা এখানে কমেন্ট করো। সো আমরা এবার একটু কমেন্টে যাই পারছিম। আর পারছিম, এখানে তো আরো 50টা এমসিকিউ বাকি ছিল, যে 50টা এমসিকিউ ওরা কিভাবে পাবে, এই স্লাইডটা ওরা কিভাবে পাবে পারছিম? আচ্ছা, এই স্লাইডটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ফ্রি হচ্ছে কি কোর্স রয়েছে, ফাইনাল রিভিশন লাইভ ফ্রি কোর্স। ওই ফ্রি কোর্সে তোমরা যদি হচ্ছে কি এনরোল করো, এনরোল করলে কিন্তু তোমরা এই যে আজকের যে ক্লাস স্লাইডটা রয়েছে, ক্লাস স্লাইডটা পেয়ে যাবে। তার মানে দেখো, একটু হিসাব করো, তোমার সাজেশন পিডিএফে 325টা এমসিকিউ রয়েছে, এখানে আরো 150টা আছে, তার মানে আমাদের প্রায় 450 উপরে কিন্তু এমসিকিউ তোমাদের কাছে রয়েছে। আমি মনে করি না এই 450 এমসিকিউ যদি তোমরা ঠিকমতো পড়ে যেতে পারো, তাহলে পরীক্ষার হলে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে, তোমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কমন পেয়ে যাবে। ওকে, সো আমরা এখন তোমাদের প্রশ্নতে চলে যাব কমেন্ট থেকে। তার আগে একটু বলে নেই, এই গ্রুপটার কথাই আমরা বলছিলাম, গ্রুপটার নাম হচ্ছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ। এই গ্রুপটাতে তোমরা জয়েন করো, এটা একটা ফ্রি গ্রুপ। এই গ্রুপেই আমরা পুরো ঈদের ছুটিটা তোমাদের জন্য ডেডিকেট করে আমরা এই গ্রুপেই সকল কার্যক্রম চালিয়েছি, এবং গ্রুপটাতে মজা হয়। সত্যি কথা বলতে, গ্রুপটাতে যে শুধু পড়ালেখা করা হয় এমনটা না। আজকে ক্লাসে অনেকেই হয়তো নতুন আমাদের ক্লাস করতে এসেছো, দেখেছো, কিন্তু উই আর ফান পিপল, মানে উই মেক ফান, ঠিক আছে? আমরা পড়ালেখাটাকে আসলে বোঝা মনে করি না, আমরা এটাকে মানে বোঝা বলতে যে চাপিয়ে দেওয়া বোঝা, ওইটা মনে করি না, আমরা এটাকে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং এর দিকে নিয়ে যেতে চাই আর কি। ওকে, সো এবার যদি প্রশ্ন দেখি ফার্স্ট। ওকে ভাই, অলরেডি একটা প্রশ্ন আছে যে সিকিউতে ভালো করব কিভাবে। আচ্ছা, সিকিউতে ভালো করার জন্য তোমাকে একটা স্ট্রাকচার ফলো করে লিখতে হবে, এবং স্ট্রাকচারটা ফলো করা খুব সহজ। এই স্ট্রাকচারটা ফলো করার জন্য আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা নোট বানিয়েছি। এই নোটটাও তোমরা এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটাতে পেয়ে যাবা। আর আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই গ্রুপে আমি আরেকবার এটা দিয়ে দিব। আরেকটা প্রশ্ন আসছে ফার্স্ট টাইম, সেটা হচ্ছে যে সাজেশন পিডিএফটা অনেকেই কমেন্টের ওই লিংকটা খুঁজে পায় নাই, এখন সাজেশন পিডিএফটা পাওয়ার জন্য গ্রুপ থেকে কিভাবে পেতে পারে? আচ্ছা, তোমরা যারা হচ্ছে কি সাজেশন পিডিএফটা হচ্ছে কমেন্ট হলে খুঁজে পাও নাই, আমাদের গ্রুপে তোমরা যদি চলে আসো, তাহলে কিন্তু গ্রুপে হচ্ছে কি আমরা ওই যে ফর্ম লিংকটা রয়েছে, ফর্ম লিংকটা আমরা পোস্ট করে রাখবো, সেখানে যেও কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করে সাজেশন লিংকটা পেয়ে যাবে।
ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই আইডিয়াটাও পেয়ে গেলাম। এখন দেখি তোমাদের আর কার কোন কোন প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ, কুমিল্লা বোর্ড নিয়ে প্রশ্ন করছি। কুমিল্লা বোর্ডের প্রশ্নটা কি? কুমিল্লা বোর্ডের জন্য কোন কোন গদ্য পদ্য পড়লে কমন পেতে পারে? আচ্ছা, সো আমরা আজকের এই সাজেশনটা যদি আরেকবার একটু দেখাই, সাজেশনটা একদম আমরা যদি একদম সাজেশনের শুরুর পার্টটা দেখাই, কুমিল্লা বোর্ড বলো বা অন্য যে কোনো বোর্ড বলো, আমরা কিন্তু শুরুতে একদম স্টার দিয়ে দেখিয়েছি। এই যে দেখো, এখানে একদম স্টার দিয়ে দেখানো আছে যে কোন গল্পটা, কোন কবিতাটা কোন বোর্ডে কত সালে কতবার আর এসেছে। এখানে কিন্তু এই অ্যানালাইসিস করে আমরা বের করেছি সকল বোর্ডের জন্য প্রযোজ্য কিনা। যেরকম পল্লী সাহিত্য সকল বোর্ডের জন্য প্রযোজ্য 2 স্টার, অর্থাৎ তুমি সিকিউ এমসিকিউ এর জন্য পড়তে গেলে আমার আসলে একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হবে। আবার কপোতাক্ষ নদ পড়ার সময় তোমার শতভাগ ইম্পর্টেন্স দিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। ওকে, সো এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তারপর দেখি আর যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, অভাগীর স্বর্গ, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কেমন? দেখো, অভাগীর স্বর্গ যে তোমার গল্পটা আছে, এই গল্পটা থেকে তোমার এমসিকিউ আসলে বেশি আসতে দেখা যায়, কারণ এখানে অনেক ছোটখাটো ইনফরমেশন রয়েছে। যেরকম দারোগা কেন হচ্ছে কাঙ্গালির বাবাকে হলো কে মারলো, এই টাইপের হলো কে তোমার মানে এমসিকিউ হলো কে প্রশ্ন আসে, বা কে থাপ্পড় মারলো কাঙ্গালির বাবাকে। তারপর ওই যে চন্দন কাঠ খুঁজতে যে কাঙ্গালি যে ধরনের কাঠখড় পোড়াতে হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এমসিকিউ আসে। সো অভাগীর স্বর্গ মোস্টলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাট অভাগী স্বর্গ থেকে যদি সিকিউ আসে, একটা জায়গা থেকে সিকিউ আসে, সেটা হচ্ছে ধনী কর্তৃক দরিদ্রদের যে তোমার নির্যাতন করা হয় সেটা। একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ভাইয়া এই লাইভ ক্লাসটার রেকর্ডটা কি অ্যাপে পাওয়া যাবে কিনা? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তোমাদের অ্যাপে এই লাইভ ক্লাসটা রেকর্ডেড ভার্সন পাবা, আছে ক্লাসের যে সাজেশন সেটা পাবা, ক্লাসের যে স্লাইড সেটা পাবা। অর্থাৎ সবচেয়ে সহজে আমাদের সকল রিসোর্স খুঁজে পাওয়ার উপায় হচ্ছে আমাদের যেই অ্যাপটা রয়েছে, অ্যাপে ফাইনাল রিভিশন লাইভ এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটাতে একদম ফ্রিতে ভর্তি হয়ে যাওয়া। আর আরেকটা ব্যাপার, গ্রুপে আমাদের যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটা রয়েছে, এই গ্রুপে ফিচার্ড নামে একটা অপশন আছে, একদম উপরে গেলেই পাবা ফিচার্ড। এই অপশনটাতে ক্লিক করলে যা কিছু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গ্রুপে তো এখন অনেক কিছু পোস্ট করে, সবকিছু কি তোমার জন্য গুরুত্বপূর্ণ? দ্য অ্যান্সার ইজ নো। তোমার জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অলরেডি ফিচার্ড করে রেখেছি। আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, একজন বলেছে এফআরএল এর রুটিন, এই যে এফআরএল এর রুটিন ওকে, এখানে ফাইনাল রিভিশন লাইভের পুরো রুটিন এখন তোমার মাথায় রাখতে হবে না। তুমি আপাতত মনে রাখো যে তোমার এসএসসি পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা হচ্ছে 15 এপ্রিল। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে নেওয়া হবে সেটা হচ্ছে 13 এপ্রিল বিকাল 4টায়। 13 এপ্রিল বিকাল 4টা, 13 এপ্রিল বিকাল 4টা। ঠিক আছে, দরকার হলে খাতার কোণায় লিখে রাখো 13 এপ্রিল বিকাল 4টা। ওকে, তারপর দেখি আর কোনো হ্যাঁ, প্রশ্ন। একটা জিনিস হলো জিজ্ঞাসা করছে আগামী কালকে লাইভ হবে কিনা। একটু আমাদের গ্রুপের যে স্লাইডটা রয়েছে, গ্রুপের স্ক্রিনশটের স্লাইডটা দেখো। আগামী কালকে রাত 8টার সময় আমি 20 মিনিটের একটা লাইভ নিয়ে আসবো এই গ্রুপটাতে। সেখানে আমি কিন্তু পড়াশোনা নিয়ে কথা বলবো না, বরঞ্চ সেখানে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, তোমাদের একটু মোটিভেশন দেওয়া দরকার লাস্ট মোমেন্টে, যাতে তোমরা আত্মবিশ্বাস না হারিয়ে ফেলো, এটা নিয়ে কথা বলবো। আর নাম্বার 2, পরীক্ষার আগের দিন কি করলে বেটার হয় সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো একটা গাইডলাইন টাইপ লাইভ নিয়ে আগামীকালকে রাত্রের বেলা 8টার সময় মাত্র 20 থেকে 30 মিনিটের জন্য আমি এই গ্রুপটাতে আসবো। সো কালকেও কিন্তু দেখা হবে তোমাদের সাথে। আর এর আগ পর্যন্ত যার যা প্রশ্ন সেগুলো তো তোমরা অলরেডি আমি তোমাদেরকে দেখালাম, জাবির ভাই যেটা পোস্ট করেছে এই গ্রুপে এসএসসি বাংলা ফার্স্ট পেপারের কিউএনএ থ্রেড, এক্সাম থ্রেড, ওইখানে তোমরা যদি কমেন্ট করো, অলরেডি আমি দেখলাম ও পোস্ট করার 1 মিনিটের মধ্যে 22টা প্রশ্ন চলে আসছে। তো ওখানে আমরা এসে ক্লাসের পরপরই আমরা ওখানে বসবো প্রশ্নগুলো সলভ করতে। আচ্ছা, তারপর যদি কোনো প্রশ্ন টপিক ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক যদি কোনো প্রশ্ন, অনেক কোনো প্রশ্ন, হ্যাঁ যে কোনো প্রশ্ন তোমরা করো, আমরা উত্তর দিচ্ছি। আচ্ছা ভাই, এমসিকিউ আজ যা যা পড়িয়েছে ওগুলো পড়লে কি কমন পড়বে? দেখো, বারংবার আমরা একটা কথা বলেছি, হুবহু দাড়ি কমা সেমিকলন সহ কমন বাংলায় পড়ে না, বাট প্রশ্নের প্যাটার্নটা কমন পড়ে। আমরা যদি হচ্ছে আজকে অভাগীর স্বর্গের একটা ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন দেখি, ওই আদলে অন্য একটা জ্ঞানমূলক প্রশ্ন অভাগীর স্বর্গ থেকে আসবে, এরকম প্যাটার্ন কমন পড়বে। আর একজন জিজ্ঞেস করছে তারিকুল ইসলাম, যেটা হচ্ছে লুজ শিট নিলে কোথায় কি করা লাগবে? লুজ শিট নিলে কয়েকটা কাজ করা লাগবে, আমি একটু বলি, ভালো প্রশ্ন এটা, বাকিরা একটু শোনো, কাজে লাগবে। লুজ শিটের উপরে কয়েকটা ইনফরমেশন ফিল আপ করতে হয়। তোমার মনে করো রোল নাম্বারটা ওখানে ফিল আপ করতে হয়, সাবজেক্ট কোডটা ফিল আপ করতে হয় এবং তারিখটা দিতে হয় যে আজকে কত তারিখে পরীক্ষা হচ্ছে। এই তিনটে ইনফরমেশন দিবা এবং ওই লুজ পৃষ্ঠার উপরে একটা কোড থাকে, ইউনিক কোড। একটা পরীক্ষার হলে যদি মনে করো 70টা যদি লুজ পেজ দেওয়া থাকে, ওই 70টা লুজ পেজের উপরে 70টা আলাদা ইউনিক ডিজিট দেওয়া থাকে, 6 ডিজিটের। এই 6 ডিজিটের যে কোডটা আছে, এটা তোমার প্রথম যে পৃষ্ঠাটা, তোমার যে সাবজেক্টিভ খাতা, সেই সাবজেক্টিভ খাতার প্রথম যে ওএমআর পোরশনটা, ওইটার মধ্যে এই কোডটা তুলতে হয়। এবং তুমি যদি একটা পেজ নাও তাহলে 1 ফিল আপ করবা, 2টা পেজ নিলে 2 ফিল আপ করবা, এভাবে করে ফিল আপ করতে। এবং একটা
গিট্টু দিতে হয়, একটা সুতা দিবে তোমাকে, ঠিক আছে, একটা ইউনিক টাইপের সুতা, নরমাল সুতা না, সুতা দুই মাথায় এই যে এরকম একটা সুতা দেয়, এই যে এরকম একটা কই গেল, আমি দেখাই তোমাদেরকে, ইন্টারেস্টিং একটা সুতা দেয়। সুতাটা হচ্ছে এইরকম, সুতার দুই মাথায় এখানে একটা এরকম দুইটা ছোট্ট ডান্ডা লাগানো থাকে, যেটাতে গিট্টু দিতে অনেক সুবিধা হয়। মজা আছে, মানে কঠিন হবে না ব্যাপারটা, মানে ইট উইল নট টেক মোর দ্যান 30 সেকেন্ডস, বাট সময় হাতে রেখে কি। একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ফার্স্ট টাইম, আমি একটা জিনিস ওদেরকে বলে দিই, সেটা হচ্ছে তুই আমাকে বলতো এসএসসি পরীক্ষায় একটা স্টুডেন্ট ভালো পড়ালেখা করছে, 2 বছর ভালো করছে, তারপরে এ প্লাস মিস করে কেন? টাইমের মিসম্যানেজমেন্টের কারণে। এক্স্যাক্টলি। এসএসসি পরীক্ষায় মনে রাখবা তোমাকে 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এই 7টা সৃজনশীল প্রশ্নকে তুমি কিসের সাথে কম্পেয়ার করবা? তুমি এই 7টা সৃজনশীল প্রশ্নকে কম্পেয়ার করবে 7টা ছোট ছোট ব্যাটেলের সাথে। যে 7টা ছোট ছোট ব্যাটেল যদি জিতো, তুমি বাংলা প্রথম পত্রের যে ওভারঅল ওয়ারটা, এই ওয়ারটা জিততে পারবা। এখন তুমি ভাবলা যে আমি প্রথম সৃজনশীল প্রশ্নটা 30 মিনিট সময় নিয়ে লিখবো। তুমি যদি প্রথম সৃজনশীল প্রশ্নটা 30 মিনিট সময় নিয়ে লেখো, দ্যাট মিন্স 7 নম্বর সৃজনশীল প্রশ্নটা লেখার জন্য তোমার হাত থেকে 10 মিনিট সময় চলে যাচ্ছে। এটা করা যাবে না। প্রথম সৃজনশীল প্রশ্ন সর্বোচ্চ, আবারও বলছি সর্বোচ্চ বললে আরো 5 মিনিট গ্রেস নিয়ে নিও না, সর্বোচ্চ 25 মিনিট লিখবা। কারণ প্রথমে যখন আমরা লেখা শুরু করি নার্ভাসনেস কাজ করে। আমি যখন নিজে প্রথম বোর্ড পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমার তখন রীতিমতো হাত কাঁপছিল। আমি সবই পারি, তারপরে বোর্ড পরীক্ষার জন্য আমার হাত কাঁপছিল রীতিমতো। তো আমারও সময় একটু বেশি লেগেছে, নাম্বার 1। এটা কারণে প্রথম প্রশ্নে একটু সময় বেশি লাগতে পারে। কলম অতটা চালু থাকে না, যদিও তোমরা চালু করা কলম নিয়ে যাবা, তারপরে যে হাত চালু থাকে না পরীক্ষার দিন প্রথমেই লিখতে। সো পরীক্ষার দিন সকালবেলায় যদি একটু কিছু লেখার প্র্যাকটিস করে যাও খুবই ভালো, তাহলে হাতটা শুরু থেকে চালু থাকবে। এবং তৃতীয়ত, প্রথম প্রশ্ন লেখার জন্য সময় বেশি ব্যয় হয়, কারণ প্রথমে আমরা প্রশ্নটা পাওয়ার পরে একটু উল্টে পাল্টে দেখি কি কি প্রশ্ন এসেছে, কোন গল্প থেকে এসেছে, আমরা সিলেক্ট করি। সবকিছু মিলিয়ে 25 মিনিটের মধ্যে প্রথম সৃজনশীল প্রশ্নটা লেখা শেষ করতেই হবে। এবং এরপর থেকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে তোমাকে সময়টাকে চেক দিতে হবে। এবং তোমার সবচেয়ে ভালো পরীক্ষা তখনই তুমি দিতে পারবে যখন তুমি প্রথম 1 ঘন্টার মধ্যে, যদি এমন হয় প্রথম 1 ঘন্টার মধ্যে তোমার 3টা সৃজনশীল প্রশ্ন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ইট উইল এনশিওর ইউ যে তুমি 7টা সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে পারবা। দা মোমেন্ট তুমি দেখবা তোমার 1 ঘন্টা সময় চলে গেছে, তুমি মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন লিখেছো, তখন থেকেই তোমাকে বুঝতে হবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পরবর্তী প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তোমাকে আরো সময় কমিয়ে লিখতে হবে। কারণ সবসময় মনে রাখবা, একটা সৃজনশীল প্রশ্ন 30 মিনিট সময় নিয়ে তুমি অনেক বড় লিখলা, এটাতে তোমার নম্বর বাড়বে না যদি তুমি 7 নম্বর সৃজনশীল প্রশ্নটা অ্যানসারই করতে না পারো। 10-এ 0 পাবা তুমি যদি অ্যানসার না করো। তুমি চিন্তা করো, তুমি ছোট ছোট করে লিখেছো, কত কমাবে তোমার নাম্বার? 7 দিবে তো, অন এভারেজ 7 দিবে, খারাপ লিখলে 6 দিবে, দিল 6। আর ভার্সেস তুমি প্রথম 3টা প্রশ্ন এত বড় বড় করে লিখলা যে লাস্টে 7 নম্বর প্রশ্ন তুমি অ্যানসারই করতে পারলা না, 10-এ পুরো 0 পাবা। সো তুমি যদি এভারেজে 7-7 করে পাইতা, তাহলে যত নাম্বার পাবা, ভার্সেস তুমি যদি একটা প্রশ্নে 7 নম্বর সৃজনশীল প্রশ্ন অ্যানসারই করতে না পারো, যদি 0 পাও, অবশ্যই কম পাবা। এবং 7 নম্বর সৃজনশীল প্রশ্ন যদি তুমি অ্যানসার করতে না পারো, কেন এটা এত জোর দিয়ে বলছি, পরীক্ষা হলে যাও নিজেই বুঝবা। প্রতি বছর পরীক্ষা হলে স্টুডেন্টরা কান্নাকাটি করে বের হয়, সবকিছু পারতাম, টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, এই জন্য 7টা সৃজনশীল প্রশ্ন অ্যানসার করতে পারিনি, একটা প্রশ্ন পুরোপুরি ছেড়ে দিয়ে আসছি। এই একটা প্রশ্ন পুরোপুরি ছেড়ে দিয়ে আসলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। মানে দিস বিকামস এক্সট্রিমলি টাফ টু পুল অফ এন এ প্লাস আউট অফ 6 কোশ্চেনস। বুঝতে পেরেছি? ওকে, তারপর সত্যি কথা বলতে এখানে একটু অ্যাড করি, বোর্ডের এমসিকিউটা কিন্তু কিছুটা আনপ্রেডিক্টেবল হয়। তার কারণ আমি যেরকম আমার পরীক্ষার সময় 30টা এমসিকিউ দিয়েছি, আমি ড্যাম শিওর ছিলাম যে না আমি অ্যাটলিস্ট 26-27টা পাচ্ছি। রেজাল্ট পাওয়ার পর দেখলাম যে আমি 30-19 পেয়েছি, আমার 11টা এমসিকিউ নাই। সেক্ষেত্রে আমার কিন্তু সিকিউটাই ব্যাকআপ দিয়েছিল, কারণ সবগুলা সিকিউ প্রপারলি আনসার করেছিলাম। আমাদের নিজেদেরই এমসিকিউর মার্কের যে অবস্থা, আমার মনে হয় তোমাদেরকে না পড়ে আমাদের আসলে পড়া উচিত বাংলাটা। যাক ভাই, ভালো কথাই বলছেন। তো এই যে আনপ্রেডিক্টেবিলিটি একটা জায়গা রয়েছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, তোমরা অনেকে লোকে বলছো যে ভাইয়া গ নাম্বার 1.5 পেজ, ঘ নাম্বার 2 পেজ, কোনটা কয় পেজ লিখবো। একটা কথা বলি, হ্যাঁ পরীক্ষার খাতায় তুমি তোমার খাতার কোয়ান্টিটি কিরকম সেটা ম্যাটার করলেও অ্যাটলিস্ট প্রথম 5টা সিকিউতে তোমার সিকিউ গুলোর কোয়ালিটি কিরকম এটা ম্যাটার করে। তুমি যদি ডিরেক্টলি বলে দাও হ্যাঁ উদ্দীপকের পল্লবীর সাথে শুভার সাদৃশ্য বিদ্যমান, এটা কোনো সেন্স মেক করে না। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, যেটা তোমরা সবাই লিখবে, কোনো সেন্স মেক করে না, একদম কোনো ভ্যালু অ্যাড করে না এটা।
উদ্দীপকের গুরুত্ব অপরিসীম অবশ্যই, কিন্তু এটা তো সবাই লিখছে, কি কারণে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এক্সাক্ট কারণটা লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর পাবা না। এক্স্যাক্টলি, তো বলতে হবে সেক্ষেত্রে যে তোমার যে শুভা এবং পল্লবী উভয় বাক প্রতিবন্ধী ছিল, সেই জায়গা থেকে তারা পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ, কিংবা আলোচ্য মন্তব্যটি শুভার সাথে যে ধরনের অযাচিত কাজ হয়েছে সেই জায়গা থেকে যথার্থ। রিজনিংটা তোমার প্রথম প্যারায় বলতে হবে, রিজনিং না বললে সিকিউতে তোমরা গড়পড়তা 6-7 নাম্বার পাবে, 8-9 তুলতে পারবে না, এটা অবশ্যই খেয়াল রাখবা। ফার্স্ট টাইম আমরা আরো কিছু প্রশ্নের উত্তর দিব, তবে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল আয়োজন রেখেছি, সেটা কি এটা যদি একটু দেখি। আমাদের কিন্তু এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা অখণ্ড অবসর সময় পাই, এবং বিলিভ মি অর নট, তোমরা এত বড় ছুটি তোমাদের লাইফে আর কখনোই পাবা না। তুমি এরপরে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কিংবা ভার্সিটি চাকরি যখনই বলো, এত লম্বা ছুটি তুমি আর কখনো পাবা না। এই ছুটিতে তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল আয়োজন রয়েছে, সেটা হচ্ছে আফটার এসএসসি ইংলিশ প্রোগ্রাম। সো 20টা অফলাইন ক্লাস। আমাদের এই অফলাইন ক্লাসগুলো হয় হচ্ছে, আমাদের অফলাইন ব্রাঞ্চ রয়েছে ঢাকায়, আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে মিরপুর, উত্তরা, পান্থপথ এবং মগবাজারে, আর চট্টগ্রামে রয়েছে। এই ব্রাঞ্চগুলোতে কিন্তু এই অফলাইন ক্লাসগুলো হবে। কোর্সটা করার জন্য আমরা মানে কোর্সটা হচ্ছে তোমাদের জন্য একটা পেইড কোর্স হিসেবে থাকবে। এই কোর্সটা যদি তোমরা করো তাহলে তোমাদের যে ইংলিশের ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা আরো ভালো হবে, এবং পরবর্তী লাইফে শুধুমাত্র এইচএসসি না, অ্যাডমিশন বলো, চাকরি পরীক্ষা বলো, কিংবা বিদেশ যাওয়ার জন্য যে ইংলিশের বেসিকটা, সেটা কিন্তু তোমরা এখান থেকে খুব ভালো মতো নিতে পারবে। ওকে, সো তারপর যদি আর কয়েকটা প্রশ্ন দেখি, আমরা 7টায় লাইভটা শেষ করব। যারা প্রশ্নের উত্তর এখন আমাদের কাছ থেকে পাচ্ছ না, মন খারাপ করার কোনো কারণ নেই। এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটাতে তোমাদের জন্য অলরেডি একটা কিউএনএ থ্রেড তোমাদের জাবির ভাই খুলে ফেলেছে, সেখানে এসে কিন্তু আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। আজকে বাসায় যাওয়া যাবে না ফার্স্ট, কি বলিস? একদমই না, আজকে সবগুলো প্রশ্নের অ্যানসার দিব, রাত 10টা এখানে বসে ক্লাস দিব, তারপর যদি ভাগ্যে থাকে বাসায় যাবো না, কালকে অফিস করে একবারে যাব। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের যত হেল্প দরকার বাংলা প্রথম পত্র নিয়ে আমি আর তোমাদের ফার্স্ট ভাই আছি, ইনশাআল্লাহ বাংলা নিয়ে ভয়ের কোনো কারণ থাকবে না। এখন আর 1-2টা প্রশ্ন থাকলে করে ফেলো, তারপর আজকের মতো তোমাদের ছুটি দিয়ে দেবো, কারণ এতক্ষণ তো আমাদের সাথে ক্লাস করলাম, এখন তো তোমাদের বই পড়া লাগবে, কারণ দিন শেষে বইয়ের আসলে কোনো বিকল্প নাই। এসএসসি পরীক্ষায় মূল বোর্ড বইয়ের কোনো বিকল্প নাই। এক্স্যাক্টলি, এই জায়গা থেকে একজনের অ্যানসার হয়ে যাচ্ছে। ও বলছে যে ময়মনসিংহ বোর্ডের, আমি অ্যানালাইসিস করে দেখলাম একটা গদ্য ময়মনসিংহ বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, তাহলে আমি কি করব? দেখো, দিন শেষে 15টা গদ্য, 15টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, এই 32টা টপিকে তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং এরপরে আমরা অ্যানালাইসিস করে ওভারঅল সাজেশন দিয়েছি, যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। তাই পরীক্ষার একদিন আগে তোমরা আবার নিজে অ্যানালাইসিস করতে যেও না, এখানে আমরা যা করার করে দিয়েছি, ওটাই হচ্ছে গিয়ে পড়ো, তাতেই হবে। আর এই মুহূর্তে পড়বা কিভাবে? প্রথমত, মূল বইটা এই 32 টপিক টপ টু বটম একবার রিভাইজ করো। দ্বিতীয়ত, আমাদের যে প্রায় 450 এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো পড়ো, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ো, এনাফ। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারলে এ প্লাস তোমার কাছেই আসবে। আহাদ একটা প্রশ্ন করেছে যে ভাইয়া সাবজেক্ট কোড কোথায় পাবো? সাবজেক্ট কোড তোমার প্রত্যেকটা প্রশ্নে দেওয়া থাকবে। বাংলা প্রথম পত্রের সাবজেক্ট কোড সাধারণত 101 হয়, আর বাংলা দ্বিতীয় পত্রের সাবজেক্ট কোড 102 হয়। এছাড়াও তোমার অ্যাডমিট কার্ডেও সাবজেক্ট কোডটা থাকবে। আর এত টেনশনের কোনো কারণ নেই, তোমার হচ্ছে যে প্রশ্নেই থাকবে সাবজেক্ট কোডটা। আচ্ছা, অপলক মানে কি? ডব্লিউ চৌধুরী জানতে চাইছে। অপলক মানে হচ্ছে পলক না ফেলা। অ শব্দটা হচ্ছে না। অনর্থ মানে কি? যেটার অর্থ নাই। অপ্রয়োজনীয় মানে কি? যেটার প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? অনিচ্ছা মানে কি? যেটার ইচ্ছা নাই। তার মানে অশব্দটার মানে হচ্ছে না। পলক মানে কি? চোখের পাতা ফেলা। অপলক মানে হচ্ছে চোখের পাতা না ফেলা। বুঝতে পেরেছো? আচ্ছা, পরীক্ষা কালার পেন ইউজ করা যাবে কিনা? যাবে, শুধুমাত্র নীল কালার, এবং নীল কালার পেন দিয়ে সাপোজ 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এটা খালি লিখতে পারবা, এটা বাদে আর কিছু লেখা যাবে না। মানে কবিতাটার নাম নীলকালি দিয়ে লিখবো কিনা, দ্য অ্যানসার ইজ নো। আলাদা করে দরকার নেই, কারণ এত সময় নাই। বুঝো, 20 মিনিটে তোমাকে একটা সৃজনশীল লিখতে হবে। 20 মিনিটে অনেকে প্রশ্ন করেছে ভাইয়া সৃজনশীল কত পৃষ্ঠা লিখবো? অন এভারেজ সৃজনশীল মানে মিনিমাম 4 পৃষ্ঠা, হাইয়েস্ট 6 পৃষ্ঠা, এর কম বা বেশি লেখা উচিত না। এত দ্রুত 20 মিনিটের মধ্যে 4 থেকে 6 পৃষ্ঠা লিখতে গিয়ে এত জায়গায় নীলকালি ব্যবহার করার সময় সুযোগ আসলে তোমাদের হবে না। বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি। আরেকটা বিষয়, অনেকেই বলো যে ভাই আমার হাতের লেখা খারাপ, কি হবে? একটা সত্যি কথা বলি, হাতের লেখা যেমনই হোক, যদি পড়ার উপযোগী থাকে তাহলেই হবে। বেশি দ্রুত লিখতে গিয়ে যদি পড়ার অনুপযোগী করে লিখে ফেলো, তাহলে কিন্তু একটা সমস্যা, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, একটা সিকিউ ডেমো দিন। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে অলরেডি, আবারও দিব, সমস্যা নেই। আমাদের গ্রুপটাতে জয়েন করে ফেলো, গ্রুপে দিব। আচ্ছা, ভাইয়া এমসিকিউ কই পাবো? 400 না, 350টা এমসিকিউ আমাদের সাজেশনে আছে। সাজেশনের লিংকটা গ্রুপে আবারও ক্লাসের পরপরই আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইংরেজি কোর্সটা কি অনলাইনে হবে কিনা? ইংরেজি দেখো, ইংরেজি আমাদের এখানে 2টা কোর্স আছে, একটা অনলাইনে, এটা ফ্রি, আর একটা অফলাইনে, মানে হচ্ছে যেটা তুমি ব্রাঞ্চে গিয়ে ক্লাস করবা, এটা ফ্রি না, এটা পেইড। বুঝতে পেরেছো? সো
আর যদি কখনো কোনো কনফিউশন হয়, আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে 16910 আমাদের হেল্পলাইন। এখানে যে কোনো সময় কল দিয়ে তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারো কোর্স সম্পর্কিত। ওকে, আচ্ছা, প্রিয়ান্তি বলছে যে বঙ্গবাণী কবিতাটি ইম্পর্টেন্ট কিনা। বঙ্গবাণী কবিতাটা অবশ্যই তোমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একজন জিনিস হচ্ছে কালার পেন ইউজ না করলে কি প্রবলেম হবে কিনা, না প্রবলেম হবে না, জাস্ট একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখো আর কি। মানে 1 নং প্রশ্ন তো 2 নং প্রশ্ন তো এটা যাতে একটু গ্যাপ গ্যাপ দেওয়া থাকে। কারণ হয় কি, শুনো, একজন পরীক্ষক যখন খাতা উল্টাচ্ছেন তাকে কিন্তু অনেকগুলো খাতা দেখতে হয়। সো যদি তুমি প্রপারলি আলাদা করতে না পারো, মানে চোখের দেখায় যদি বোঝা না যায় এখানে তুমি দুইটা আলাদা প্রশ্ন লিখেছো, একসাথে করে যদি লিখো গ্যাপ না দিয়ে, তখন কিন্তু পরীক্ষক ওই, মনে করো তুমি দুইটা প্রশ্নের উত্তর দিয়েছো কিন্তু এটাকে তিনি একটা প্রশ্নের উত্তর হিসেবে কাউন্ট করে তোমাকে দুইটা প্রশ্নের নাম্বার না দিয়ে একটা প্রশ্নের নম্বর দিচ্ছে, এবং এটা অবধারিতভাবে নম্বরটা তুমি কম পাচ্ছ। এইটা কখনো তুমি, মানে তোমাকে যেহেতু খাতার ফেরত দেওয়া হয় না, তুমি তো কখনো রিচেক করে বের করে আনতে পারবা না। আরেকটা জিনিস বলি, খাতা চ্যালেঞ্জ করা যায়, বোর্ড চ্যালেঞ্জ করা যায়। বোর্ড চ্যালেঞ্জে কিন্তু পুরো খাতা চেক করা হয় না, নিরীক্ষণ করা হয়। যে নম্বরটা ভিতর থেকে, যে নম্বরটা মলাটে তোলা হয়, সেই নম্বরটা আরেকবার যোগ করে দেখা হয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো খাতায় যদি প্রপারলি তুমি বুঝাতে না পারো পরীক্ষককে যে এখানে 1 নম্বর প্রশ্ন, এখানে 2 নম্বর প্রশ্ন, এখানে ক, এখানে খ, তাহলে কিন্তু নম্বর কমে যেতে পারে। ওকে ভাই, অলরেডি দেখতে পাচ্ছি 7টা বেজে গেছে। আমাদের স্টুডেন্টরাও মোটামুটি সব প্রশ্নগুলো আই থিঙ্ক করে ফেলতেছে। সবুজ কলম, না না না, সবুজ কলম হারাম ব্যবহার করা। তার কারণ হচ্ছে তুমি যদি কোনো কারণে খাতা চ্যালেঞ্জ করো, তখন কিন্তু সবুজ কালিতে খাতা রি-এক্সামিন করা হয়। সো সবুজ কলম কখনো ইউজ করা যাবে না। মানে তুমি তো পরীক্ষকের উপরের পরীক্ষক হয়ে যাবা, মহামান্য রাষ্ট্রপতির মতো, যে সবুজ কলম দিয়ে লিখলে। সো আমরা আজকে আর তোমাদের সময় নিতে চাই না, কারণ তোমার আর মাত্র একদিন পর এসএসসি পরীক্ষা। ভয় পাওয়ার কোনো কারণে, আমরা তোমাদের সাথে এসএসসি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আছি। সো তোমাদের সকল সমস্যার সমাধান আজকের ক্লাসের পরেও যা যা তোমাদের সমস্যা থেকে যাচ্ছে সবকিছু আমরা সমাধান করছি। আমাদের একটা মাত্র গ্রুপ, এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, এই গ্রুপটাতে তোমরা চলে আসো, বন্ধুদেরকেও জয়েন করো এই গ্রুপটাতে। তাহলে আমরা সবাই মিলে আমরা 10 মিনিট স্কুলের মাধ্যমে তোমাদের ব্যাচের বিগেস্ট কমিউনিটি ইন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে। নেক্সট ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হবে কত তারিখ ফারসিন? আচ্ছা, আমাদের বাংলার যে নেক্সট ফাইনাল রিভিশন ক্লাস, এটা কিন্তু মে মাসের 8 তারিখে। তার কারণ আমাদের মূল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু 13ই মে 2025। কেউ কিন্তু আবার ইংরেজি প্রথম পত্রের দিন বাংলা দ্বিতীয় পত্র পড়ে যেও না। আর নেক্সট যে ইংলিশ পরীক্ষাটা হবে ফাইনাল রিভিশন, সেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখ তোমাদের নেক্সট পরীক্ষা হবে। সো নেক্সট ক্লাস হবে ফাইনাল রিভিশন লাইভ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাত 10টায় কিন্তু সহপাঠী একটা ক্লাস আছে ফার্স্ট সেমের, সেটাও এই গ্রুপে হবে, এসএসসি 25 ফ্রি প্লাস সাজেশন গ্রুপে। এই ক্লাসটা মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে রাত 10টার সহপাঠের ক্লাসে।